আজকে যে বিষয় নিয়ে আজকে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফার মহাত্মা গান্ধীর জীবন দর্শন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের ক্লাসের অলরেডি আমি যেটা টপিক রেখেছি, গতদিনের ক্লাসে আমাদের সর্বোদয়ের উপরে ক্লাস হয়েছে, সর্বোদয়ের ধারণার উপরে, এবং সেই ক্লাসটা ভীষণ ভালো ক্লাস হয়েছে। আজকে কথা দিচ্ছি তোমাদের, আজকের ক্লাসটাও তোমাদের খুবই ভালো লাগবে, এবং সেখানে আজকের ক্লাসে আমরা গান্ধীজির জীবন দর্শন নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসের আমাদের টপিক মেন টেনেন্টস অফ গান্ধিয়ান থট, গান্ধীজির জীবন দর্শন আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয়, এবং সেখানে স্পেসিফিক্যালি একটা নির্দিষ্ট টপিক নিয়েই আমি ডিসকাস করব, এবং সেটা একটু বাদে আমি তোমাদের সামনে ডিসক্লোজ করছি। দাঁড়াও, চলো শুরু করি আজকের ক্লাসটা। দেখো, এর পূর্বেও কিন্তু আমি নেটসেটের এবং এসএলএসটি স্টুডেন্টসদের জন্য গান্ধীজির দর্শনের উপরে আমি অলরেডি ক্লাস নিয়েছি। কিন্তু এখন যে বিষয়গুলো আলোচনা করব সেটা একটু ইউনিক বিষয় নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি ডিসকাস করব। প্রথমেই আমরা আগেই গান্ধীজির উপরে যেহেতু ক্লাস করেছি, এবং সেই কারণেই গান্ধীজির জীবন নিয়ে আমরা খুব একটা বেশি কিছু কথা বলবো না। তার কারণ তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, এবং ইউটিউবেও সেই ক্লাসটা রয়েছে, তোমরা দেখতে পারো, যেখানে গান্ধীজির জীবন নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। আজকে আমরা সেটা নিয়ে কথাই বলছি না। কিন্তু হ্যাঁ, গান্ধীজির সম্পর্কে দু একটা কথা যদি আমরা না জানি, তাহলে তার দর্শনের মধ্যে আমাদের প্রবেশ করা কখনোই ঠিক হবে না। জাস্ট দু একটা কথা, ছোট্ট করে 2 মিনিটের জন্য। সেটা আমরা হ্যাঁ, একটা লাইন দিয়ে অবশ্যই শুরু করতে চাই গান্ধীজির জীবন দর্শন। গান্ধীজি সম্পর্কে অ্যালবার্ট আইনস্টাইন বলছেন, দেখো প্রথমেই শুরু হচ্ছে এটা দিয়ে, যে গান্ধীজি সম্পর্কে অ্যালবার্ট আইনস্টাইন বলছেন, আই বিলিভ দ্যাট গান্ধীজ ভিউ ওয়ার দ্য মোস্ট এনলাইটেন্ড অফ অল দ্য পলিটিক্যাল মেন ইন আওয়ার টাইম। বলছেন, আমাদের সময়ে পুরো বিশ্বে যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তাদের সকলের মধ্যে আমি বিশ্বাস করি গান্ধীজির যে জীবন দর্শন, সেটা আমাকে সবচেয়ে বেশি এনলাইটেন্ড করেছে, বা আমাকে সবচেয়ে বেশি আলোকিত করেছে। তাদের সকলের মধ্যে তিনি কিন্তু, অ্যালবার্ট আইনস্টাইন এটা বলেননি যে ভারতবর্ষের যত পলিটিক্যাল লিডার তাদের মধ্যে গান্ধীজি শ্রেষ্ঠ, তিনি কিন্তু তা বলেননি। তিনি বলছেন যে আমাদের সময়ের এই পৃথিবীতে যত, এই বিশ্বের যত পলিটিক্যাল পার্সন উঠে এসেছেন, তাদের সকলের মধ্যে গান্ধীজি শ্রেষ্ঠ আমি বিশ্বাস করি। তার কারণ হচ্ছে গান্ধীজির যে মতাদর্শ আর গান্ধীজির যে জীবন দর্শন, সেটা আমাকে সবচেয়ে বেশি আলোকিত করেছেন। কে বলেছেন? অ্যালবার্ট আইনস্টাইন, যার কথা কিন্তু আমরা সকলেই জানি। যাই হোক, এই লাইনটা দিয়ে আমরা শুরু করলাম। হ্যাঁ, তো এম কে গান্ধী তোমরা সকলেই জানো। এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। তার জন্ম 1869, 1869 সালে তার জন্ম, এবং 1948 সালে তার মৃত্যু। হ্যাঁ, এবং পপুলারলি নোন অ্যাজ, আমি দু একটা কথা বলছি, পপুলারলি নোন অ্যাজ মহাত্মা গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধীকে আমরা সবাই মহাত্মা গান্ধী হিসাবেই জানি। অ্যান্ড হি ওয়াজ আ গ্রেট ইন্ডিয়ান লিডার, গ্রেট থিঙ্কার অ্যান্ড সোশ্যাল রিফর্মার। হ্যাঁ, তিনি একজন চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি একজন সমাজ সংস্কারক। এবং এই প্রসঙ্গে তোমরা অবশ্যই এটা সকলেই জানো যে তার টাইটেল মহাত্মা। মহাত্মা মানে হচ্ছে দ্য গ্রেট সোল। দ্য টাইটেল মহাত্মা ওয়াজ কনফার্ড অন হিম বাই অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল, রবীন্দ্রনাথ ঠাকুর। মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধিতে যিনি ভূষিত করেছিলেন, তিনি হলেন আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিই তাকে মহাত্মা, দ্য গ্রেট সোল, হ্যাঁ, উপাধিতে তিনি কিন্তু তাকে ভূষিত করেছিলেন। গান্ধী ইজ হেল্ড ইন হাই এস্টিম বাই লার্জ সেকশন অফ ইন্ডিয়ানস অ্যান্ড আদার্স, এবং ভারতবাসীরা এবং ভারতবর্ষের বাইরেও যারা ব্যক্তি আছে, তাদের সকলের কাছে গান্ধীজি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি। হি ওয়াজ অলসো অ্যাড্রেসড অ্যাজ বাপু, এবং তাকে অনেকেই কিন্তু বাপু হিসাবে অ্যাড্রেস করে। বাপু মানে হচ্ছে দ্য ফাদার, আমরা জানি, আমরা অনেকেই বাবাকে বাপু বলি, কিন্তু না। হি ওয়াজ অলসো অ্যাড্রেসড অ্যাজ বাপু, দ্য ফাদার অ্যান্ড দ্য রাষ্ট্রপিতা। হ্যাঁ, তাকে অনেকে কিন্তু রাষ্ট্রপিতাও বলেন। রাষ্ট্রপিতা মানে হচ্ছে ফাদার অফ দ্য নেশন, মানে আমাদের জাতির জনক। ফাদার অফ দ্য নেশন, রাষ্ট্রপিতা, জাতির জনক মহাত্মা গান্ধী। আমরা কিন্তু তাকে সবাই মহাত্মা গান্ধী বলেই আমরা তাকে কিন্তু জানি।
ভারতবর্ষের আমি আবারও বললাম যে তার জীবন দর্শন জীবন নিয়ে কিন্তু খুব একটা বেশি আলোচনা করছি না। এটা আরেকটা ক্লাসে রয়েছে, তোমরা ইউটিউবে সেই ক্লাসটা দেখে নিতে পারো। সেখানে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা এটা জানো যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি কিন্তু ব্যাপক বড় একটা প্রভাব ফেলেছিলেন। গান্ধীজি লঞ্চড সেভারেল প্রোটেস্ট মুভমেন্ট, হ্যাঁ, ব্রিটিশ রুলকে, হ্যাঁ, ব্রিটিশদের ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার জন্য বা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য গান্ধীজি কিন্তু অনেকগুলো প্রোটেস্ট মুভমেন্ট গান্ধীজি কিন্তু নিজে সংগঠিত করেছিলেন ব্রিটিশদের এগেনস্টে, against the British rulers in India, and demanded full freedom for the Indian nation from the foreign yoke. অর্থাৎ ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দেওয়ার জন্য যা যা প্রোটেস্ট মুভমেন্ট করা দরকার, গান্ধীজি কিন্তু সেই প্রোটেস্ট মুভমেন্ট গুলো সবগুলোই তিনি করেছিলেন। সাম অফ সাচ প্রোটেস্ট মুভমেন্ট প্রমিনেন্ট মুভমেন্টস আর, এবং এই সকল মুভমেন্ট গুলোর মধ্যে, হ্যাঁ, সবচেয়ে প্রমিনেন্ট মুভমেন্ট যেটা গান্ধীজির দ্বারা গান্ধীজি করেছিলেন সেটা হচ্ছে দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ইন 1920। এই সালগুলো লিখে রাখতে পারো, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। গান্ধীজির কিছু প্রোটেস্ট মুভমেন্ট, প্রমিনেন্ট প্রোটেস্ট মুভমেন্ট, যার জন্য আমরা তাকে মনে রাখি এবং তার কারণে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয় বা ভারতবর্ষকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিতে বাধ্য হয়। তার একটা প্রোটেস্ট মুভমেন্ট হচ্ছে দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, মানে একে বাংলায় তুমি বলতে পারো অসহযোগ আন্দোলন। কততে সংগঠিত করেছিলেন গান্ধীজি? 1920, 1920 সালের দ্য নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন। দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ইন 1930, 1930 সালে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট মানে হচ্ছে আইন অমান্য আন্দোলন। হ্যাঁ, লিখে রাখো, আবারও বলছি কিন্তু, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ইন 1930, 1930-এর আইন অমান্য আন্দোলন। অ্যান্ড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ইন 1942, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন। কুইট ইন্ডিয়া মুভমেন্টের বাংলা বলা হয় ভারত ছাড়ো আন্দোলন ইন 1942। ইন্ডিয়া অ্যাচিভ ফ্রিডম, ভারতবর্ষ স্বাধীন হলো। এত লড়াই গান্ধীজি লড়েছেন। হ্যাঁ, শুধু গান্ধীজি নয়, গান্ধীজি ছাড়াও আমাদের যারা ফ্রিডম ফাইটাররা যারা ছিলেন, যারা জীবন দিয়ে দিয়েছেন দেশের জন্য, ভাবতে পারো, দেশকে স্বাধীন করার জন্য, ব্রিটিশদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য তারা নিজের জীবন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবং অবশেষে ভারতবর্ষ এত লড়াই করার পর, প্রায় 200 বছর ধরে লড়াই করার পর ভারতবর্ষ স্বাধীনতা পেল। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা পেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, গান্ধীজি কখনোই কিন্তু হিন্দু মুসলিমদের বিভাজন যে বিভাজন নীতি ব্রিটিশদের দ্বারা, ব্রিটিশরা এনেছিল এই বিভাজন নীতি, কিন্তু সেটাকে কিন্তু কোনোভাবেই ঠেকানো গেল না। ভারতবর্ষ হিন্দু দেশ হিসাবে এবং পাকিস্তান মুসলিম দেশ হিসাবে সেখানে আলাদা হয়ে গেল। ইন্ডিয়া এবং পাকিস্তানের পার্টিশন হয়ে গেল, যে পার্টিশন কিন্তু কখনো গান্ধীজি চাননি। আজকে যখন আমি তোমাদের গান্ধীজির জীবন দর্শন পড়াবো, তখন তোমরা এটা অবশ্যই একবার মনে করবে, এই পার্টিশনের জন্য গান্ধীজি কিন্তু কখনো দায়ী ছিলেন না। গান্ধীজির নীতি, গান্ধীজির আদর্শ, গান্ধীজির ফিলোসফি কখনোই ভারতবর্ষকে দ্বিধাবিভক্ত করার জন্য গান্ধীজি নীতি আদর্শ কখনোই দায়ী থাকতে পারে না। কারণ গান্ধীজি একজন অ্যাডারান্ট চ্যাম্পিয়ন অফ দ্য কমিউনাল ইউনিটি। সবসময় তিনি হিন্দু মুসলিমকে কখনো তিনি আলাদা করে দেখেননি। তিনি সবসময় বলেছেন উই আর অল দ্য ইন্ডিয়ান। হ্যাঁ, এবং তার জন্য তিনি যে এফোর্ট দিয়েছিলেন, আমি যদি মানে সেই এফোর্টের কথা বলি, তোমরা অবাক হয়ে যাবে। কতগুলো গ্রাম গান্ধীজি 80 দিনের মধ্যে, আমি শুনেছি, মানে আমি এটা পড়েছি একটা জায়গায়, আরো ডিটেলটা তোমাদের গান্ধীজির ক্লাস করাতে গিয়ে আমি বলবো, পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছেন শুধুমাত্র হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা মানে রোধ করার জন্য। হ্যাঁ, এই জন্য বলছে হি মেড আ হারকিউলিয়ান এফোর্ট টু রিস্টোর দ্য কমিউনাল হারমোনি। এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য তার যে হারকিউলিয়ান এফোর্ট, তার যে মানে এত পরিশ্রম, হ্যাঁ, তিনি করেছিলেন রিস্টোর করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য। হ্যাঁ, বাট সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, ভারতবর্ষ এবং পাকিস্তান সেখানে কিন্তু দ্বিধা বিভক্ত হয়েছে, সেখানে পার্টিশন হয়েছে। হ্যাঁ, গান্ধীজি এক্ষেত্রে, গান্ধীজির নীতি আদর্শ হয়তো বাকি জনদের কাছে বা আমাদের ইন্ডিয়ান পলিটিক্সের কাছে, রাজনীতির কাছে, হ্যাঁ, মেকিয়াভেলি একটা কথা বলেছিলেন না, যে রাজনীতিতে কখনো নীতি চলে না। হয়তো বা সেই সব কারণে বা আনুষঙ্গিক অনেক পারিপার্শ্বিক কারণে সেটা কিন্তু হয়নি।
সেটা কিন্তু ফ্রুটফুল হয়নি। হ্যাঁ, নো ডাউট ভারতবর্ষ 1947 সালে ভারতবর্ষ 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছে, এবং এই স্বাধীনতার সাথে সাথে প্রচুর মানুষের কষ্ট, প্রচুর মানুষের দুঃখ, হ্যাঁ, এটা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার সাথে জড়িত ছিল। সেজন্য স্বাধীনতার দিনটা ভারতবাসীদের জন্য খুব একটা বেশি সুখকর ছিল না। তার কারণ হচ্ছে, হ্যাঁ, প্রচুর আত্মীয় স্বজনের বিয়োগ হয়েছে সেদিন। হ্যাঁ, প্রচুর জনকে এই দেশ ছেড়ে আর একটা পৃথক দেশে তাদের চলে যেতে হয়েছে, আত্মীয় স্বজনকে চলে যেতে হয়েছে। সুতরাং স্বাধীনতাটা যেটা খুব সুখদায়ক হতে পারতো, 200 বছরের মানে লড়াই করে প্রাপ্ত স্বাধীনতা যেটা খুব সুখকর হতে পারতো, সেই স্বাধীনতা কিন্তু কখনোই ভারতবাসীদের জন্য খুব একটা বেশি সুখকর হয়েছিল বলে আমার তো মনে হয় না। যারা সেই সময় বেঁচে ছিলেন তারা হয়তো এই কথাটা আরো ভালো করে বলতে পারবেন। এর সঙ্গে, এই স্বাধীনতার সঙ্গে মানুষের চোখের জল, আত্মীয় বিয়োগ, প্রচুর মানুষের মৃত্যু, আরো অনেক কিছু গান্ধীজি সম্পর্কে বলবো, তোমরা তখন শুনো। আজকে তার জীবন দর্শন নিয়ে আমি আলোচনা করছি। যাই হোক, যেটা আমি বলছিলাম যে গান্ধীজি কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে তার জীবন দর্শন কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে এখনো অব্দি অগ্রগণ্য হয়ে আছে। গান্ধীজি গান্ধীজম ইজ কনসার্নড উইথ আ লার্জ নাম্বার অফ ইস্যু, মানে কিছু ইস্যু নিয়ে গান্ধীজি কিন্তু ব্যাপকভাবে কনসার্ন ছিলেন। কিছু ফিলোসফিক্যাল থট, কিছু দার্শনিক চিন্তা ভাবনা গান্ধীজিকে কিন্তু প্রবলভাবে নাড়া দিয়েছিল। হাউএভার, টু কি ইস্যুস মে বি আইডেন্টিফাইড অ্যাজ দ্য ইন্টারফেস, কিন্তু এই সমস্ত ইস্যুগুলোর মধ্যে দুটো মেন ইস্যু নিয়ে আমরা কথা বলতে চাই। যদিও আজকের আমাদের মেন ইস্যু হচ্ছে, যেটা গান্ধীজির জীবন দর্শনের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এন্ড অ্যান্ড মিনস। এই শব্দ দুটোর সঙ্গে তোমরা ভীষণভাবে জড়িত। ইন্ডিয়ান ফিলোসফার এবং ওয়েস্টার্ন ফিলোসফাররা বিভিন্নভাবে এন্ড অ্যান্ড মিনস কথাটার মানে হচ্ছে লক্ষ্য এবং তার উপায়। এন্ড মানে হচ্ছে লক্ষ্য, মিনস মানে হচ্ছে উপায়। এই লক্ষ্য এবং উপায় নিয়ে গান্ধীজির যে বক্তব্য, সেই বক্তব্যটা কিন্তু আমাকেও অনেক ক্ষেত্রে এখন নাড়া দিয়েছে, যেটা নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। এই ইস্যু নিয়ে, এই এন্ড অ্যান্ড মিনস এর ইস্যু নিয়ে গান্ধীজি কিন্তু খুব কনসার্ন ছিলেন। এবং আরেকটা যেটা বিষয় নিয়ে তিনি কনসার্ন ছিলেন সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, অর্থাৎ সত্য এবং অহিংসা। সত্য শব্দটার কি মানে, অহিংসাকে আমরা কোন অর্থে ব্যবহার করব, এই বিষয় নিয়েও কিন্তু গান্ধীজি কনসার্ন ছিলেন। Other important tenets of Gandhian thought include the concept of Swaraj, সত্যাগ্রহ, সর্বোদয়, and the doctrine of trusteeship. এগুলোও কিন্তু গান্ধীজির কনসার্ন এরিয়া ছিল। দ্য কনসেপ্ট অফ স্বরাজ, সত্যাগ্রহ, সর্বোদয়, অ্যান্ড ডক্ট্রিন অফ ট্রাস্টিশিপ। কিন্তু এই সমস্ত বিষয়, মানে ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, কনসেপ্ট অফ স্বরাজ, সত্যাগ্রহ, সর্বোদয়, ট্রাস্টিশিপ, এগুলো পড়ার জন্য যার প্রথম যে ইস্যুটা নিয়ে আমাদের আজকের ক্লাসটা হবে সেটা হচ্ছে এন্ড অ্যান্ড মিনস। দারুণ ক্লাস হবে আজকের ক্লাসটা, যে লক্ষ্য এবং উপায় এই সম্পর্কে গান্ধীজির নিজস্ব মতামত এবং আদার্স ইন্ডিয়ান স্ক্রিপচার্সে, যেমন কৌটিল্য, মনুসংহিতাতে এন্ড অ্যান্ড মিনস নিয়ে কি বলা আছে, এবং গান্ধীজি সেগুলোকে কিভাবে অপোজ করছেন বা কিভাবে সেই মতগুলোর বিরোধিতা করছেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। এবং আজকের ক্লাসের আমাদের টপিকই হচ্ছে তাহলে এন্ড অ্যান্ড মিনস, দ্য বেসিক টেনেন্টস অফ গান্ধিয়ান থট। বলতে পারো যে গান্ধীজির জীবনাদর্শনের একটা বেসিক টেনেন্টস হচ্ছে কিন্তু তোমার এন্ড অ্যান্ড মিনস এর যে থিওরি। তাহলে চলো, আজকের ক্লাসের মধ্যে এতগুলো আমরা এখন এতক্ষণ সূচনা করলাম ক্লাসটার, এখন আমরা সরাসরি প্রবেশ করব গান্ধিয়ান থটের মধ্যে। ভালো করে বুঝবে, তোমাদের নিজেদের জীবনেও ব্যাপকভাবে কাজে লাগবে আজকের এই ক্লাসটা। এন্ড অ্যান্ড মিনস, এন্ড মানে হচ্ছে লক্ষ্য, মিনস মানে হচ্ছে কিন্তু উপায়। দ্য প্রিসাইজ ইস্যু অফ ডিবেট, এই নিয়ে কিন্তু, এই টপিকটা নিয়ে, লক্ষ্য এবং উপায়, এই টপিকটা নিয়ে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান ফিলোসফাররা নন, আমরা ইমানুয়েল কান্ট থেকে শুরু করে সবাই কিন্তু তার নিজের দর্শনে লক্ষ্য এবং উপায় প্রসঙ্গে তারা কিন্তু আলোচনা করেছেন, এবং এই নিয়ে একটা ডিবেট আছে। হ্যাঁ, এন্ড অ্যান্ড মিনস বলতে এখানে কি বোঝানো হয়েছে? The precise issue of debate on end and means may be framed as follows.
হ্যাঁ, তাকে যদি আমি একটা কথার মাধ্যম দিয়ে বোঝাই, হোয়াট ডু ইউ মিন বাই এন্ড অ্যান্ড মিনস, সেটা হচ্ছে এটা: ইফ উই হ্যাভ চুজেন আ রাইট এন্ড, যদি সত্যি সত্যি আমরা আমাদের জীবনে একটা রাইট এন্ড অর্থাৎ সঠিক লক্ষ্যকে নির্বাচন করি, মানে এই লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে এবং এই লক্ষ্যটা হচ্ছে আমার জীবনের একটা সঠিক লক্ষ্য। যদি আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে একটা করে লক্ষ্য নির্বাচন করি। হ্যাঁ, অবশ্যই, কিন্তু লক্ষ্য নির্বাচন করার সময় লক্ষ্যটা কিন্তু অবশ্যই সঠিক হওয়া প্রয়োজন। হ্যাঁ, গান্ধীজি বলেছেন, ইফ উই হ্যাভ চুজেন আ রাইট এন্ড, ইজ ইট ইম্পারেটিভ টু অ্যাডপ্ট রাইট মিনস ফর দিস অ্যাচিভমেন্ট। যদি তোমার জীবনের লক্ষ্য সঠিক হয়, তার মানে কি সেই সঠিক লক্ষ্যকে পূরণ করার জন্য সবসময় তোমাকে সঠিক উপায়ই অবলম্বন করতে হবে, নাকি তুমি বেঠিক উপায় বা ভুল পথ অবলম্বন করেও তুমি সেই সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারো? দারুণ প্রশ্ন। আবার এই প্রশ্নটা আমি তোমাদের সামনে রাখছি। হ্যাঁ, আবার ভালো করে বোঝো বিষয়টা। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জীবনে নিজের মতো করে একটা সঠিক লক্ষ্য নির্বাচন করি। হ্যাঁ, তোমরাও নির্বাচন করেছো যে আমি আমার জীবনে একদিন প্রফেসর হব, কলেজের প্রফেসর হব, ইউনিভার্সিটির প্রফেসর হব, বা আদার্স আরো কিছু জনের আরো বড় লক্ষ্য আছে। আমার জীবনেরও একটা বড় লক্ষ্য আছে, সঠিক লক্ষ্য, রাইট এন্ড, দ্যাট ইজ কল্ড দ্য রাইট এন্ড, সঠিক লক্ষ্য। এইবার প্রশ্নটা হচ্ছে এটা: তোমার জীবনের লক্ষ্য তো সঠিক, এবার এই সঠিক লক্ষ্যকে পূরণ করার জন্য, অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য, হ্যাঁ, আদৌ কি এটা এটা কি দরকার যে সঠিক পথকে অবলম্বন করা, মানে রাইট ওয়েতে থাকা কি ভীষণভাবে দরকার? আচ্ছা, অনেক সময় তো আমরা দেখি শর্টকাট ওয়েতে ভুল পথ অবলম্বন করেও অনেকে তো সঠিক লক্ষ্যে পৌঁছে গেছে। সেটা কি আদৌ ঠিক? ইন আদার ওয়ার্ডস, ভালো করে প্রশ্নটা বুঝবে, হ্যাঁ, ইন আদার ওয়ার্ডস, ইফ দ্য রাইট এন্ড ক্যান বি অ্যাচিভড মোর কুইকলি অ্যান্ড মোর এফিসিয়েন্টলি বাই অ্যাডপ্টিং ডুবিয়াস মিনস, রং মেথড অবলম্বন করেও অনেকে জীবনে খুব শর্টকাটে, খুব কুইকলিতে তোমার ওই সঠিক লক্ষ্যে পৌঁছে যায়। কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য যে উপায়টা তারা অবলম্বন করে, সেই উপায়টা কিন্তু সম্পূর্ণরূপে রং। অনেকই ক্ষেত্রে হয়। অনেকে ধরো সারা জীবন সৎ পথে থেকে, হ্যাঁ, কেউ 1 লাখ টাকা ইনকাম করছে, আবার কেউ বেঠিক পথ অবলম্বন করে মানুষকে ঠকিয়ে, মানুষকে খারাপ কথা বলে, তার দ্বারাও সে 1 লাখ টাকা মাসে ইনকাম করছে। তার ইনকামের পথটা হচ্ছে এটা, যে মানুষকে খারাপ কথা বলা বা মানুষকে নিচতা দেখানো, মানুষের ক্ষতি করা, এবং ক্ষতি করেও তো সে 1 লাখ টাকা মাসে ইনকাম করছে। সেটা তার হচ্ছে রাইট এন্ড, এবং সে মনেও করেছিল যে আমি একদিন মাসে 1 লাখ টাকা করে ইনকাম করব। ইজ ইট রাইট? ইজ ইট রাইট? হ্যাঁ, ইজ ইট রাইট এন্ড ক্যান বি অ্যাচিভ মোর কুইকলি অ্যান্ড মোর এফেক্টিভলি, খুব তাড়াতাড়ি অ্যান্ড মোর এফেক্টিভলি? হ্যাঁ, খারাপ পথ অবলম্বন করেও তো তুমি তোমার রাইট এন্ডকে অ্যাচিভ করতে পারো। This question has remained a matter of perennial debate in the realm of political philosophy. যদি তুমি আমাদের ভারতবর্ষের পলিটিক্যাল পরম্পরা তুমি যদি লক্ষ্য করে দেখো, এটা নিয়ে কিন্তু বড় মাত্রায় একটা ডিবেট আছে, এটা নিয়ে একটা সংঘাত আছে। যে অনেকে এটা মনে করেন, তুই খেয়াল করে দেখবি, আমি আলোচনা করব এখন, অনেকে এটা মনে করেন যে তোমার লক্ষ্য যদি সঠিক থাকে, সেই সঠিক লক্ষ্যকে পূরণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি ভুল পথ অবলম্বন করে নাও, তাতেও কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে এন্ড তোমার এটাকে জাস্টিফাই করে দেবে, তোমার মিনসকে বা ভুল পথকে তোমার জাস্টিফাই করে দেবে তোমার এন্ডস, কারণ তোমার লক্ষ্য তো সঠিক ছিল। সঠিক লক্ষ্যকে পূরণ করার জন্য যদি একটা ভুলভাল পথ অবলম্বন করতে হয়, তাহলে অসুবিধেটা কোথায়? অসুবিধে নেই, কারণ আমার লক্ষ্যটা কিন্তু সঠিক। আমি আদপেও সঠিক লক্ষ্যেই পৌঁছে যাব, দুই একটা ভুল পথ অবলম্বন করলে কোনো ক্ষতি নেই, বা ডুবিয়াস মিনস অ্যাপ্লাই করলে বা লং মিনস অ্যাপ্লাই করলে কোনো ক্ষতি নেই। এটা কিন্তু অনেকে মনে করেন। ওয়াইল এনশিয়েন্ট ইন্ডিয়ান সেজেস, এবং গান্ধীজি তার কিন্তু মিনস অ্যান্ড এন্ডের থিওরিতে আলোচনা করতে গিয়ে তিনি কিন্তু আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান স্ক্রিপচার মনুসংহিতা, কৌটিল্যের অর্থশাস্ত্রের তিনি কিন্তু অবতারণা করছেন। তিনি এখানে বলছেন, while Indian sages have insisted that right means should be chosen for pursuing the right end, আমাদের একদম যারা উপনিষদীয়, যারা ইন্ডিয়ান সেজেস বা ঋষিরা মুনিরা যারা ছিলেন,
তারা কিন্তু বারবার করে একটা কথা বলে গেছেন, যে সঠিক লক্ষ্যকে পূরণ করার জন্য তোমার পথ কিন্তু অবশ্যই সঠিক হওয়া চাই। হ্যাঁ, সঠিক পথই তোমাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। whereas some writers on politics, যারা পলিটিক্সের ওপরে গ্রন্থ লিখেছেন, হ্যাঁ, whereas some writers on politics have conceded that choosing a right end is really important, কিন্তু পলিটিক্সের অনেক রাইটার যারা আছেন তারা এটা বলেছেন যে রাইট লক্ষ্যটা ইম্পর্ট্যান্ট, মানে সঠিক লক্ষ্যটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এবং তার জন্য, হ্যাঁ, নৈতিক দিক থেকে রাইট পথ তোমাকে অবলম্বন করতে হবে, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ভেবে দেখো, আমি আবারও কি বললাম। এনশিয়েন্ট ইন্ডিয়ান সেজেস তারা বলছেন যে সঠিক লক্ষ্যে তুমি যদি জীবনে পৌঁছতে চাও, তার জন্য তোমাকে সঠিক পথই অবলম্বন করতে হবে, নাহলে তুমি সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে না। আবার কিছু কিছু রাইটার্স পলিটিক্সের, তারা এটা বলছেন যে তোমার জীবনে সঠিক লক্ষ্যটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট, এবং তার জন্য, হ্যাঁ, যে পথটা তুমি অবলম্বন করবে সেটা তোমার এফিসিয়েন্সির ওপরে ডিপেন্ড করে, সেটার কোনো মরাল কনসিডারেশন নেই। অর্থাৎ সেটা নৈতিক দিক থেকে ভুল পথও হতে পারে, সেটা নৈতিক দিক থেকে ভুল পথও হতে পারে। পথের ক্ষেত্রে কোনো নৈতিকতা আমরা দেখব না, কিন্তু আমরা দেখব যে তোমার লক্ষ্যটা সঠিক কিনা। এই জন্য ভারতীয় ইন্ডিয়ান স্ক্রিপচার্সে বা ভারতীয় মানে পলিটিক্যাল থিঙ্কারসের মধ্যে এই এন্ড অ্যান্ড মিনস নিয়ে কিন্তু একটা ডিবেট কন্টিনিউয়াসলি আমরা কিন্তু দেখতে পাই, ইনক্লুডিং মহাভারত, কৌটিল্যের অর্থশাস্ত্র, সেই জায়গাতেও কিন্তু এর দ্বিমত আমরা, আমাদের কিন্তু চোখে পড়েছে। অ্যাকর্ডিং টু মহাভারত, ঠিক আছে, মহাভারতে কি বলছে? অ্যাকর্ডিং টু, তোমরা আমার কাছে মহাভারত পড়েছো, ইন্ডিয়ান পলিটিক্যাল থট মহাভারত পড়েছো, ঠিক আছে, সেখানে মহাভারতে কি বলছে? সবসময় আমি সঠিক পথেই থাকবো। হ্যাঁ, অ্যাকর্ডিং টু মহাভারত, তোমার এনশিয়েন্ট ইন্ডিয়ান এপিক, ইন দ্য কেস অফ ইমার্জেন্সি, কিন্তু যদি কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে, কোনো ক্ষেত্রে মানে এটা রাজার প্রসঙ্গে বেসিক্যালি মহাভারতে বলেছে যে কোন রাজা তো সবসময় রাইট পথেই থাকবে, রাজার হাতে দণ্ড আছে, রাজা সেই দণ্ডের দ্বারা তিনি দেশ শাসন করবেন, প্রজাদেরকে সংরক্ষণ করে রাখবেন, এটা রাজার সঠিক ডিউটি। কিন্তু যদি কখনো দেখা যায় যে রাজা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গেছেন, সেক্ষেত্রে রাজা কিন্তু, হ্যাঁ, নিজের প্রজাদেরকে, তার লক্ষ্য কিন্তু আলটিমেটলি ঠিক, যে তার প্রজাদেরকে রক্ষা করা হচ্ছে তার আলটিমেট লক্ষ্য, তার দেশকে সুরক্ষিত করা তার আলটিমেট লক্ষ্য। যদি রাজা দেখেন যে হঠাৎ করে তার কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করেছে, তার শত্রুর সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, বা রাজা যদি দেখেন তার ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছে, হ্যাঁ, তার বন্ধু তার সঙ্গে যে এতদিন ধরে রাজার বন্ধুর মতো আচরণ করছিল, হ্যাঁ, সে তার সঙ্গে শঠতা করেছে, বা সে তার সাথে শত্রুর মতো আচরণ করছে, এই ধরনের যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে, রাজা কিন্তু সেই সময় যদি কোনো ডুবিয়াস মেথডও অবলম্বন করেন, রাজা যদি কখনো কোনো ভুল পথও অবলম্বন করেন, সেখানে কোনো ক্ষতি হবে না। তার কারণ হচ্ছে রাজার আলটিমেট লক্ষ্যই হচ্ছে ছিল কিন্তু প্রজাদেরকে সেভ করা। এই জন্য ইমার্জেন্সি সিচুয়েশন যদি অ্যারাইজ করে, লক্ষ্যটা তো রাজার ঠিক যে আমি আমার প্রজাদেরকেই রক্ষা করব, এবং প্রজাদেরকে রক্ষা করার জন্য রাজাকে যদি মিথ্যাচার করতে হয়, বন্ধুর সঙ্গে শত্রুর মতো আচরণ করতে হয়, যাই করতে হোক না কেন, সেই কথাটা বা সেই পথটা কিন্তু ঠিক বলেই পরিগণিত হবে। কারণ এন্ড হচ্ছে মিনসকে জাস্টিফাই করে দিচ্ছে, তার কারণ হচ্ছে লক্ষ্য, লক্ষ্যটা তো ঠিক, সেই লক্ষ্যকে জাস্টিফাই, লক্ষ্য জাস্টিফাই করে দিচ্ছে তার উপায়কে, যে না, যে পথে তুমি অবলম্বন করো না কেন, যে রকম ডুবিয়াস মেথডস বা রং মিনস তুমি অ্যাপ্লাই করো না কেন, তোমার আলটিমেটলি লক্ষ্যটা তো ঠিক। হ্যাঁ, লক্ষ্যটা তো ঠিক। দিস ডুবিয়াস মেথড is justified. A dubious methods is justified on the ground that it is intended to serve a right cause. মানে এই যে ভুল পথ রাজা অবলম্বন করে ফেলেছে, এটাও জাস্টিফাই হয়ে যাচ্ছে কার দ্বারা? ওই রাইট কজের দ্বারা। মানে আমার তো আলটিমেট, রাজা তো এটাই বলবেন যে আমার তো আলটিমেট লক্ষ্য ছিল এটাই, যে আমি আমার প্রজাদেরকে সেভ করব, তার জন্য যদি আমাকে খারাপ পথ অবলম্বন করতে হয়, আমাকে যদি মিথ্যাচার করতে হয়, হ্যাঁ, বা আমাকে অন্য কোনো রকম যদি কোনো ডুবিয়াস মেথড, যেটা রাজার আদর্শই না,
যেটা রাজার অবলম্বন করারই কথা না, সেই রকম মেথড যদি অবলম্বন করতে হয় ক্ষতি কি আছে? কারণ আমার তো লক্ষ্যটা নির্দিষ্ট আছে, আমার লক্ষ্যটা তো ঠিক, লক্ষ্যটা তো সঠিক, নেমলি প্রোটেকশন অফ দ্য স্টেট, রাষ্ট্রকে সুরক্ষিত করা। তার জন্যই তো আমি ভুল পথ অবলম্বন করেছি। তার মানে কি, লক্ষ্যটা এখানে উপায়কে জাস্টিফাই করে দিচ্ছে, সঠিক লক্ষ্য ভুল উপায়কে জাস্টিফাই করছে। বলো তো, আমি যেটুকু অংশ বললাম, হ্যাঁ না নাতে বলবে, সেটুকু অংশ বুঝতে পেরেছো? যতটুকু অংশ বললাম। হ্যাঁ ম্যাম। বাকিরা একটু হ্যাঁ বলো। ম্যাম, আচ্ছা একদম। আচ্ছা, নিজেদের জীবনের সঙ্গে ভীষণ ওতপ্রোতভাবে জড়িত হবে আজকের এই ক্লাসটা। সিমিলারলি কৌটিল্য, তোমরা জানো কৌটিল্যের অর্থশাস্ত্র, একজন পলিটিক্যাল থিঙ্কার, পলিটিক্যাল লিডারও বলতে পারবো আমি কৌটিল্যকে। সিমিলারলি কৌটিল্য এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার, রেকমেন্ডেড সেভারাল ওয়েজ। তিনি সেভারাল ওয়েজ এর কথা বলেছেন, যার দ্বারা শত্রুর সঙ্গে তুমি স্টেটকে এম্পাওয়ার করার জন্য, বা রাষ্ট্রকে সংগঠিত করার জন্য, বা রাষ্ট্রের প্রজাদেরকে ভালো রাখার জন্য শত্রুদের সঙ্গে বিভিন্ন উপায় তুমি অবলম্বন করো। এবং এই চারটে উপায়ের কথা তিনি এখানে বলেছিলেন: সাম, দাম, দণ্ড এবং ভেদ। হ্যাঁ, এই কনসেপ্টটা তো তোমরা এটা পড়েছো। কৌটিল্য, এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার, রেকমেন্ডেড সেভারাল মেথডস লাইক কনসিলিয়েশন, হ্যাঁ, কনসেশন, coercion and divided and rule, sham dam dondo ved, for strengthening the state power which was as a right cause. লক্ষ্যটা তো রাজার সুনির্দিষ্ট, যে আমি আমার স্টেটকে রক্ষা করব। রক্ষা করার জন্য শত্রুর সঙ্গে, হ্যাঁ, তুমি মিত্রতা করো, শত্রুর সঙ্গে তুমি মিত্র আচরণ করতে পারো, শত্রুকে তুমি কিছু কনসেশন দিতে পারো, শত্রুকে তুমি কিছু মানে তুমি হচ্ছে উপঢৌকন দিতে পারো, গিফট দিতে পারো শত্রুকে। যখন তুমি দেখছো, কৌটিল্য বারবার করে বলেছেন, যখন তুমি দেখছো যে তোমার শত্রু তোমার থেকে বড় হয়ে গেছে, তুমি সেই শত্রুর সঙ্গে কোনোভাবেই লড়াই করতে পারবে না, তখন কি করবে তুমি শত্রুর সাথে? তুমি তো জানো সে তোমার শত্রু, ঠিক আছে, কিন্তু শত্রুর সাথে তুমি লড়াই করতে পারবে না, তোমার সেই ক্ষমতা নেই। তখন তুমি চারটে মেথড অবলম্বন করো: সাম, দাম, দণ্ড, ভেদ। সাম মানে তার সঙ্গে মিত্রতার সম্পর্ক তৈরি করার চেষ্টা করো, তাকে কিছু কনসেশন দাও, তাকে কিছু উপঢৌকন দাও, তাকে কিছু উপহার দাও, তাকে প্লিজ করার চেষ্টা করো। হ্যাঁ, তুমি যখন দেখছো যে সোজা আঙুলে ঘুই উঠছে না, তখন আঙুলটাকে বেঁকাতে শিখতে হবে, অন্যরকম ভাবে ঘুরিয়ে তার সাথে ডিল করার চেষ্টা করো। ডিভাইড অ্যান্ড রুল করে দাও, শত্রুর মধ্যে ডিভিশন করে দাও। এগুলো হচ্ছে ট্যাকটিস, এগুলো হচ্ছে কৌশল শত্রুকে দমন করার জন্য। তুমি যদি দেখো, যে কোনো অফিসে বসে তুমি যদি দেখো যে তোমার যারা অপোনেন্ট আছে তারা তোমার থেকে বেশি স্ট্রং, হ্যাঁ, তুমি স্ট্রং নও, তুমি সেখানে কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে, তখন তুমি কি করবে? শত্রুর মধ্যে ডিভাইড পলিসি চালু করে দেবে। শত্রুদের মধ্যে যত তুমি ডিভাইড করবে, শত্রু তোমার বিরুদ্ধে লড়তে পারবে না। শত্রু যখন নিজেদের মধ্যে নিজেরা ডিভাইড হয়ে যাবে, বা ব্রিটিশরা তো ভারতবর্ষে এসে তাই করেছিল, ব্রিটিশরা তাই করেনি? ভারতবর্ষের মানুষের মধ্যে যে ইউনিটি, সেই ইউনিটিটাকে তারা ভেঙে দিয়েছিল। তারা ভারতবর্ষের মানুষদের মধ্যে জাতিভেদ, যে বৈষম্যটা বেশি করে তাদের মাথাচাড়া দিয়ে উঠেছিল ব্রিটিশদের সময়, ধরো যে না, এই তুমি হচ্ছে হিন্দু, তুমি হচ্ছে মুসলিম, হ্যাঁ এটা কিন্তু হিন্দুদের, এটা কিন্তু মুসলিমদের। এই যে ভারতবর্ষের মানুষদের মধ্যে এই যে দ্বিধা বিভাজন, এটা তো ডিভাইড অ্যান্ড রুল। যত বেশি তুমি তোমার শত্রুকে ডিভাইড করবে, তত বেশি তুমি রুল করতে পারবে। ব্রিটিশদের এটাই নীতি ছিল, ভারতবর্ষের মানুষদের দ্বিখণ্ডিত করে দাও, দ্বিধা বিভক্ত করে দাও, অ্যান্ড রুল করো। এবং এই এই সিস্টেমটা তো কৌটিল্যও বলে গেছেন, এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার। যখন তোমার শত্রু তোমার থেকে বেশি মানে ক্ষমতাবান হয়ে যাবে, তুমি তোমার শত্রুর বিরুদ্ধে তো লড়াই করতে পারবে না, কারণ লড়াই করতে যাওয়াটা সেক্ষেত্রে হবে হচ্ছে মূর্খামি। মূর্খামি না করে তুমি তোমার শত্রুকে কি করবে? তুমি তোমার শত্রুকে প্লিজ করার চেষ্টা করবে, তাকে কোনো কনসেশন দেওয়ার চেষ্টা করবে, তাদের মধ্যে ডিভাইড এন্ড রুল আনার চেষ্টা করবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কৌশল। হ্যাঁ, এই কৌশলগুলো তুমি অ্যাপ্লাই করবে। কেন? তোমার আলটিমেট লক্ষ্যটা তো ঠিক, কজটা তো রাইট, যে তুমি তোমার স্টেটকে পাওয়ারফুল করছো, তুমি স্টেটকে এম্পাওয়ার করছো। এখানে নীতি নৈতিকতার কোনো বালাই নেই। মানে তুমি যদি প্রপারলি নীতিকে পলিটিক্সের ক্ষেত্রে আরোপ করে দাও, নীতি নৈতিকতা, তুমি দেখবে এখানে কিছু নেই। হ্যাঁ, তুমি যদি খুব নীতিবান মানুষ হও, তুমি তোমার শত্রুকে কনসেশন দিতে পারবে না। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি খুবই নীতিবান মানুষ হও, তুমি পারবে তোমার শত্রুর সঙ্গে, হ্যাঁ তুমি জানো যে সে তোমার শত্রু, সে পদে পদে তোমার ক্ষতি করছে, তুমি যদি খুব নীতিবান মানুষ হও, তুমি কিন্তু তাকে কনসেশন দিতে পারবে না, তার সঙ্গে তুমি সমঝোতা করতে পারবে না, তুমি যদি খুব নীতিবান মানুষ হও। এই জন্য অনেকে এটা বলেছেন, ইনক্লুডিং হয়তো কৌটিল্য, যে পলিটিক্স থেকে এথিক্স বিষয়টাই আলাদা, এথিক্স আলাদা, পলিটিক্স আলাদা, ঠিক আছে? পলিটিক্সের মধ্যে তুমি এথিক্সকে মিশিয়ে দিও না, নীতি নৈতিকতাকে মিশিয়ে দিও না।
ইনক্লুডিং ইউরোপে। আমরা এটাও পড়েছি, দেখো আমি সব টপিক তোমাদের কিন্তু ধরে ধরে পড়িয়েছি। ইন আর্লি মডার্ন ইউরোপ, নিকোলো মেকিয়াভেলি, তোমরা সবাই জানো নিকোলো মেকিয়াভেলির কথা। Niccolo Machiavelli maintained that a prince may adopt dubious means like making false promises and creating fear in the mind of the people to keep them united for the preservation of the state. নিকোলো মেকিয়াভেলি একই কথা বলছেন। নিকোলো মেকিয়াভেলি বলছেন যে তোমার রাজার কাজ হচ্ছে স্টেটকে প্রিজার্ভ করে রাখা, স্টেটকে সংরক্ষণ করে রাখা, প্রজাদেরকে ইউনাইটেড করে রাখা। এবং এই ইউনাইটেড করে রাখার জন্য, মানে আলটিমেট লক্ষ্যটাকে পূরণ করার জন্য, রাজা যদি কোনো ফলস মেথডও অ্যাপ্লাই করেন, ফলস প্রমিস করছেন প্রজাদের। আমাদেরও তো সরকার, ও তোমাদের ফলস প্রমিস করে যাচ্ছেন সারাক্ষণ ধরে, ফলস প্রমিস করছেন। হ্যাঁ, রাজাদের মধ্যে যদি, প্রজাদের মধ্যে যদি ফিয়ার ক্রিয়েট করছেন, ভীতি ক্রিয়েট করছেন, তাদের ভয় দেখাচ্ছেন, তাদেরকে শাসাচ্ছেন, তাদেরকে ভয় দেখাচ্ছেন, এটা বেসিক্যালি কিন্তু রাজার কাজই নয়। ধরো, এটা রাজার আদর্শই নয়। রাজা হবেন মিতভাষী, রাজা প্রজাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন, তাদের গাইড থাকবেন রাজা। রাজা কখনো ফলস প্রমিস করবেন না, প্রজাদের মধ্যে তিনি কখনো ফিয়ার ক্রিয়েট করবেন না। কিন্তু নিকোলো মেকিয়াভেলি বলছেন এটা, যে ওই সঠিক কারণের জন্য, মানে স্টেটকে প্রিজার্ভ করে রাখার জন্য বা প্রজাদেরকে সুরক্ষিত রাখার জন্য, রাজাকে যদি ফলস প্রমিসও করতে হয়, হ্যাঁ, বা প্রজাদের মধ্যে যদি ভয় ভীতিরও যদি সঞ্চার করতে হয় তাদেরকে ইউনাইটেড রাখার জন্য, সেটাও ভুল নয়। কিন্তু আমি জানছি ভুল, কিন্তু তবুও ভুল নয়। তার কারণ হচ্ছে এন্ড জাস্টিফাই করছে মিন্সকে। আমার লক্ষ্য তো মহৎ, মহৎ লক্ষ্য পূরণের জন্য আমি যদি ভুল পথ অবলম্বন করি তো কি আছে, লক্ষ্যটা তো আমার কাছে মহৎ। আমরা নিজেদেরকে কিন্তু অনেক সময় এগুলো কথা বলি। ধরো, আমাদের অনেকেরই জীবনের লক্ষ্যটা বড় মহৎ। হ্যাঁ, আমি খুব মিন করে বলছি অনেককে, ঠিক আছে? আমাদের অনেকের জীবনের লক্ষ্যটা কিন্তু অনেক মহৎ, কিন্তু তার পথটা কিন্তু অনেক সময় ভুল। গান্ধীজি কি বলছেন এই বিষয়ে সেটাও আসবো। He argued that a state is established by force and maintained by fraud. Machiavelli sought to build a wall of separation between politics and ethics. নিকোলো মেকিয়াভেলি একটা প্রাচীর তৈরি করেছেন পলিটিক্স অ্যান্ড এথিক্স এর মধ্যে। তিনি বলছেন রাজনীতির মধ্যে কখনো নীতি নৈতিকতা থাকতে পারে না, রাজনীতি নীতি নৈতিকতার জায়গা নয়। আবার কৌটিল্য তার অর্থশাস্ত্রে যখন সাম দাম দণ্ডভেদের কথা বলছেন, তখন তিনি বলছেন রাজনীতিতে এগুলো এথিক্স চলে না। He asserted that if a prince adopted unethical means in order to secure political stability, the people would forgive him after seeing the result of his action. অর্থাৎ নিকোলো মেকিয়াভেলি বলছেন কোন রাজা তার পলিটিক্যাল স্টেবিলিটির জন্য, দেশকে সিকিউর করার জন্য যদি কোনো আনএথিক্যাল মিনস অবলম্বন করেন, বা মানে তুমি বলতে পারো অনৈতিক পথ অবলম্বন করেন, হ্যাঁ, পিপল তাকে ক্ষমা করে দেবে, জনগণ তাকে ফরগিভ করে দেবে তার রেজাল্টটা দেখে। তার রেজাল্টস অফ অ্যান অফ হিজ অ্যাকশন, তার রেজাল্টটা দেখেই, মানে রেজাল্ট তো এটাই দাঁড়াবে যে পলিটিক্যাল স্টেবিলিটি আসবে, দেশকে সিকিউর করে দেবে। রেজাল্ট দেখেই কিন্তু রাজাকে তারা ফরগিভ করে দেবেন। রাজা যে ভুল পথ অবলম্বন করেছিলেন সেটা কিন্তু কেউ সেটা মনে রাখবেন না। রেজাল্ট সবসময় কথা বলে, যে তোমার রেজাল্ট তুমি কি দেখিয়েছো, কোন পথ অবলম্বন করেছো, সেই অনুযায়ী সেটা শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠটা হচ্ছে এটা যে তোমার জীবনের লক্ষ্যটা কি ছিল, মহৎ উদ্দেশ্যটা কি ছিল। এবং যতগুলো এক্সাম্পল এখন আমি অবধি আমি তোমাকে দিলাম, ইস ইন মোস্ট অফ দিস এক্সাম্পলস দ্য ইউজ অফ dubious means have been recommended to achieve a noble end under abnormal conditions. মোস্ট অফ দিস এক্সাম্পলস মানে সবটাই বেশিরভাগ ক্ষেত্রে এটা, যে ইমার্জেন্সি সিচুয়েশনে বা অ্যাবনর্মাল কন্ডিশনে, হ্যাঁ, তারা কখনো কিন্তু এটা বলেনি যে নর্মাল কন্ডিশনে তুমি ডুবিয়াস মিন্স অ্যাপ্লাই করো, তুমি ভুল পথ অবলম্বন করো। নর্মাল কন্ডিশনে তারা কখনো বলেননি। তারা এটা বলেছেন, এটা সেটা মহাভারতেও আছে, সেটা তোমার কৌটিল্যের অর্থশাস্ত্রেও আছে, সব জায়গাতে আছে। আন্ডার নর্মাল অ্যাবনর্মাল কন্ডিশন, যখন কোনো একটা অ্যাবনর্মাল কন্ডিশন তৈরি হবে, ঠিক আছে, তখন রাইট মানে এন্ডকে অ্যাচিভ করার জন্য তুমি যদি কোনো ডুবিয়াস মিনস অ্যাপ্লাই করো, রং মেথড অ্যাপ্লাই করো, সেটা তোমার ক্ষমাযোগ্য হয়ে যাবে, সেটা তোমাকে সবাই ফরগিভ করে দেবে। বাট আন্ডার অ্যাবনর্মাল কন্ডিশন কখনো এটা ভেবো না যে তোমার নিজের জীবনের লক্ষ্য বড় মহৎ এবং তার জন্য তুমি ভুলভাল যাই কাজ করো না কেন
সেটাকেই সবাই জাস্টিফাই করছে, এটা একদম ঠিক কথা নয়। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ক্রিপচার্স, অর্থশাস্ত্র, মহাভারত, সেই অনুযায়ী কিন্তু অ্যাবনর্মাল কন্ডিশনের কথা সেখানে বলেছেন। রাজা নীতিবান চরিত্রই হবেন, রাজা আদর্শবান হবেন, কিন্তু অ্যাবনর্মাল সিচুয়েশনে এই কাজগুলো করলেও সেখানে রাজার কোনো রকম কোনো ক্ষতি হবে না, রাজাকে অনৈতিক বলে গ্রাহ্য করা সেখানে হবে না। হাউ এভার, মহাত্মা গান্ধী কি বলছেন এটা খুব ইম্পর্টেন্ট, অন্তত আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হচ্ছে এত কিছুর মধ্যে মহাত্মা গান্ধীর কথাটাকে সবার উপরে রাখতে হবে, এটা আমার মনে হয়েছে। However, Mahatma Gandhi does not approve the use of the unjust means under any circumstances whatever. মহাত্মা গান্ধী বলছেন আন্ডার নো সার্কামস্টান্সেস, কোনো সার্কামস্টান্সেসই, সার্কামস্টান্সেসেই তোমার রাইট মানে রাইট লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য কোনো রকম কোনো অনৈতিক পথ অবলম্বন করা যাবে না। মহাত্মা গান্ধী ডাজ নট অ্যাপ্রুভ অফ দ্য ইউজ অফ আনজাস্ট মিনস আন্ডার এনি সার্কামস্টান্সেস হোয়াট এভার। কোনো রকম কোনো সার্কামস্টান্সেস, সেটা অ্যাবনর্মাল সার্কামস্টান্স হোক, সেটা ইমার্জেন্সি সার্কামস্টান্সেস হোক, যে কোনো ধরনের সার্কামস্টান্সেসেই তোমার আনজাস্ট কোনো উপায়, অবৈধ কোনো পথ রাইট লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য কোনোভাবেই সেটাকে অ্যাপ্রুভ করা যায় না। গান্ধীজি বিলিভড ইন পিওরিটি অফ মিনস অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড, অর্থাৎ তিনি কিন্তু লক্ষ্যের পিওরিটির কথাও, যেমন লক্ষ্যের বিশুদ্ধতার কথাও তিনি যেমন বলেন, তার সঙ্গে সঙ্গে তার যে পথ, যে পথের মাধ্যম দিয়ে সে তার লক্ষ্যতে পৌঁছাবে, সেই পথটারও পিওরিটির কথা তিনি কিন্তু বলেন। হি আর্গিউড দ্যাট only right means should be adopted for the pursuit of the right end. অর্থাৎ জীবনে তুমি যদি সঠিক লক্ষ্যে পৌঁছতে যাও, সঠিক পথই তোমাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। কোনোদিন কোনো বেঠিক পথ, ভুল পথ, আনজাস্ট ওয়ে তোমাকে জীবনে কোনোদিন রাইট ট্র্যাকে নিয়ে যেতে পারবে না বা রাইট এন্ডে পৌঁছতে পারবে না। হি স্ট্রংলি রেফিউট দ্য আইডিয়া দ্যাট এন্ড জাস্টিফাই দ্য মিনস। এই লাইনটা তুলে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। গান্ধীজি অল টাইম এই নীতিটিকে রেফিউট করেছেন, এন্ড জাস্টিফাই দ্য মিনস এই তত্ত্বকে তিনি রেফিউট করেছেন। হোয়াট ডু ইউ মিন বাই এন্ড জাস্টিফাই দ্য মিনস? এন্ড জাস্টিফাই দ্য মিনস এই থিওরির মানেটাই হচ্ছে এটা যে, হ্যাঁ, wrong and unfair methods may be used if the overall good বা if the overall goal is good। মানে এটা যে তোমার লক্ষ্য যদি সঠিক হয়, হ্যাঁ, তোমার ভুল পথটাও সেখানে রাইট বলেই বিবেচিত হবে, কারণ তোমার ওই লক্ষ্যটা মিনস গুলোকে জাস্টিফাই করে দেবে। তোমার লক্ষ্যটার দ্বারাই সবকিছু নির্ধারিত হবে, সেখানে মিনসটাকে দেখা হবে না। এবং সেখানে যদি কোনো আনফেয়ার মেথডও তুমি অবলম্বন করো, তোমার এন্ড বা তোমার লক্ষ্যই সেটাকে জাস্টিফাই করে দেবে। অ্যান্ড গান্ধীজি স্ট্রংলি রেফিউট দ্য আইডিয়া দ্যাট এন্ড জাস্টিফাই দ্য মিনস। কখনো গান্ধীজি বলেছেন কোনো লক্ষ্যই কখনো তোমার উপায়কে, হ্যাঁ, জাস্টিফাই করতে পারবে না। অর দ্যাট ইফ আ নোবেল এন্ড ইজ অ্যাচিভড বাই অ্যাডপ্টিং ইগনোবেল মিনস দেয়ার ইউজ উড বি এক্সস্টেড, এক্সকিউজড। হ্যাঁ, তিনি বলছেন কোনো সঠিক লক্ষ্য জীবনে পৌঁছানোর জন্য কোনো ইগনোবেল মিনস তোমাকে জীবনে কোনোদিন কোনো সঠিক লক্ষ্যে পৌঁছতে দেবে না। কারণ তিনি বলেছেন মিনস আর আফটার অল মিনস, মানে যে কোনো ধরনের উপায় সেটা তোমার জীবনে হোক না কেন, গান্ধীজি ওয়াজ কনসিভড দ্যাট ইফ উই টেক কেয়ার অফ আওয়ার মিনস, যখন তুমি তোমার নিজের জীবনের কোনো একটা লক্ষ্য নির্ধারণ করবে, সেখানে তার পথগুলোকেও তোমাকে টেক কেয়ার করতে হবে যে তুমি কোন পথে যাচ্ছ। ইফ উই টেক কেয়ার অফ আওয়ার মিনস এন্ড উইল টেক কেয়ার অফ ইটসেলফ, এন্ড এমনি এমনি অ্যাচিভ হয়ে যাবে তোমার যদি পথটা সঠিক থাকে। গান্ধীজির কথাটা বোঝার চেষ্টা করো। গান্ধীজি ওয়াজ কনভিন্সড দ্যাট ইফ উই টেক কেয়ার অফ আওয়ার মিনস, আমাদের পথগুলোকে যদি আমরা সুন্দরভাবে টেক কেয়ার করি, এন্ড উইল টেক কেয়ার অফ ইটসেলফ, এন্ড নিজেই নিজেকে টেক কেয়ার করে নেবে। ফল আমি তার এমনি এমনি পেয়ে যাব যদি আমার পথটা ঠিক থাকে। means and ends may be compared to the seed and the tree respectively। এবং গান্ধীজি এখানে উপায় এবং লক্ষ্যকে কম্পেয়ার করেছেন একটা গাছের সিড এবং তার ট্রি রেসপেক্টিভলি, তার এক্সাম্পল দিয়ে বলছে একটা নেচার অফ ট্রি, বলছে একটা গাছের যে নেচার সেটা কার দ্বারা ডিটারমাইন্ড হয়, একটা গাছ কতটা পরিপক্ক হবে, একটা গাছ কতটা ফল দেবে, গাছ কতটা বড় হবে, এটা কার দ্বারা, কার উপরে নির্ভর করে?
সেটা ডিটারমাইন্ডই হয়তো তার নেচার অফ সিডস এর দ্বারা। গাছের বীজটা কিরকম ছিল, গাছের গাছের বীজের প্রকৃতিটা কিরকম ছিল, তার দ্বারাই তো এটা ঠিক হয়, ডিটারমাইন্ড হয় যে গাছটা কতটা ফল দেবে, গাছটা কতটা ফুল দেবে। only the right type of seed will grow into the right type of tree. তোমার যদি সিড যদি ঠিক থাকে, গাছের বীজ যদি ঠিক থাকে, তাহলে ট্রিও ঠিক থাকবে। সে তাকে যদি আমরা প্রপারলি জল দিই, সার দিই, তাহলে গাছটাও ঠিক থাকবে। সেই জন্য গান্ধীজি এখানে কর্মবাদের সেই বিখ্যাত উক্তি তিনি এখানে দিয়েছেন, অ্যাজ ইউ শো সো শ্যাল ইউ রিপ। যেমন তুমি কাজ করবে, যেমন পথ তুমি নির্বাচন করবে, ফল তো তোমার আপনা আপনি আসবে। ফল তো তোমার হাতে নেই। পথটাকে তুমি যদি টেক কেয়ার করো, ইফ উই টেক কেয়ার অফ আওয়ার মিনস, আমরা যদি পথটাকে টেক কেয়ার করি, এন্ড উইল আলটিমেটলি অ্যাচিভড। হি দ্যাট সোথ ভাইস শ্যাল নট রিপ ভার্চু। ঠিক আছে, দারুণ সুন্দর একটা কথা, যে অ্যাজ ইউ শো সো শ্যাল উই রিপ। যেমন আমি দেখাবো তেমন আমি দেখব। যদি আমি ভুল দেখাই, তাহলে কিন্তু আমার সঙ্গে খারাপটাই হবে। যদি আমি রং ওয়েতে যাই, তুমি দেখো যে কোনো জায়গায় খেয়াল করে এটা দেখো, যদি তুমি রং পথে যাও, তুমি রং জায়গাতেই কিন্তু পৌঁছে যাবে। তোমার ডেস্টিনি যতই সঠিক হোক না কেন, রং পথ দিয়ে সঠিক ডেস্টিনিতে পৌঁছানো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা কখনো হয় না। এগেন, মিনস অ্যান্ড এন্ড মে বি কম্পেয়ার টু দ্য অ্যাকশন অ্যান্ড দ্য কনসিকুয়েন্সেস। এবং এখানে তিনি লক্ষ্য এবং উপায়কে তিনি আর একটা বিষয়ের সঙ্গে কম্পেয়ার করেছেন, এবং সেটা হচ্ছে কর্ম এবং তার ফলের সঙ্গে তিনি কম্পেয়ার করেছেন। তিনি বলেছেন, ম্যান হ্যাজ ফুল কন্ট্রোল ওভার হিজ অ্যাকশন। মানুষের তার কর্মের প্রতি ফুল কন্ট্রোল থাকে। মানুষের কি তার ফলের প্রতি কন্ট্রোল থাকে? নট ওভার ইটস কনসিকুয়েন্সেস। তার ফলাফলের প্রতি কোনো রকম কন্ট্রোল মানুষের থাকে না। মানুষের শুধু কন্ট্রোল থাকে কার ওপরে? মানুষের শুধু তার কন্ট্রোল থাকে তার কর্মের ওপরে, রাইট পথের ওপরে তার কন্ট্রোল থাকে। সুতরাং আমাকে টেক কেয়ার করতে হবে যে আমি কোন পথ অবলম্বন করেছি। তুমি যদি স্টুডিয়াস হও, তুমি যদি ভালো করে পড়াশুনো করো, হ্যাঁ, তুমি যদি খেটে পরিশ্রম করো, তোমার মধ্যে যদি সততা থাকে, তোমাকে কোনোদিনই কোনো ডুবিয়াস মেথড অবলম্বনই করতে হবে না। তুমি আলটিমেটলি দেরিতে হলেও তুমি সেই লক্ষ্য কিন্তু অ্যাচিভ করে যাবে। আর তুমি যদি মনে করো ডুবিয়াস মেথড অবলম্বন করে সামান্য তুমি জীবনে কিছু গেন করেছো বলে তোমার যদি মনে হয়, সেটা কিন্তু তোমার জীবনের আলটিমেটলি জিনিস নয়। কারণ তোমার কর্ম তোমাকে ফল প্রদান করে যাবে। যদি তুমি কোনো ডুবিয়াস মেথড, কারোকে প্রতারিত করেছো, কারোর সাথে শঠতা করেছো, টিচারের সাথে মিসবিহেভ করেছো, টিচারের সাথে বাজে ব্যবহার করেছো, মা বাবার সঙ্গে বাজে ব্যবহার করেছো, সেটা তোমাকে ফল প্রদান করে দিয়ে চলে যাবে। বেশি দূর যেতে হবে না, এই জীবনেই তোমাকে সেগুলো ফল প্রদান করে দিয়ে চলে যাবে। সো তিনি বলছেন, ম্যান হ্যাজ ফুল কন্ট্রোল ওভার হিজ অ্যাকশন। তোমার কাজের ক্ষেত্রে তোমার ফুল কন্ট্রোল থাকে, তোমার ফলের ক্ষেত্রে কি কোনো কন্ট্রোল থাকে? অ্যান্ড দ্যাট ইজ দ্য ফেমাস টিচিং অফ ভগবদ গীতা, হিন্দু সিক্রেট বুক। এবং এটাই হচ্ছে ভগবদ গীতার ফেমাস টিচিং। এই জন্য গান্ধীজি এই যে কৌটিল্যের অর্থশাস্ত্রের যে নীতি, বা নিকোলো মেকিয়াভেলির যে বক্তব্য যে এথিক্সকে পলিটিক্সের থেকে আলাদা করে দাও, পলিটিক্সে এথিক্সের কোনো রকম কোনো স্থান নেই, এই বক্তব্য কিন্তু গান্ধীজি তীব্র বিরোধিতা করেছেন। তিনি এটা বলেছেন, পথগুলোকে কিন্তু আমাদের সঠিক হতে হবে। সঠিক পথই তোমাকে সঠিক ডেস্টিনেশনে নিয়ে যায়। ভুল পথ তোমাকে রাইট ডেস্টিনেশনে কখনো কিন্তু তোমার নিয়ে যায় না। এই প্রসঙ্গে এটাই মনে রাখবে, কর্মের প্রতি তোমার ফুল কন্ট্রোল আছে। তুমি এখন প্রচন্ড পরিশ্রম করছো, নেট সেট কোয়ালিফাই করার জন্য তুমি দিন রাত এক করে পরিশ্রম করছো, পারলে না, তুমি এইবারটা পারলে না, ঠিক আছে, কিন্তু তোমার প্রচেষ্টা যদি রাইট থাকে না, এইবার পারলে না কিন্তু তার পরের বার তুমি ঠিক পেরে যাবে। কিন্তু তার জন্য তোমার প্রচেষ্টাটাকেও রাইট হওয়া প্রয়োজন। যদি তুমি মনে করো যে কোনো ডুবিয়াস মেথড অবলম্বন করে শর্টকাট ওয়েতে লাইফে জীবনে কোনো কিছু অ্যাচিভ করবে, কোনো মানে গেন করবে লাইফে কোনো কিছু, তুমি কোনো শর্টকাট মেথডে জীবনে কোনোদিন, ওই যে দেখবে বাবা মারাও বলেন, বা অনেকে বড় বড় যারা জীবনে বড় জায়গায় পৌঁছে গেছেন, তারা এটা বলেন, হ্যাঁ, যে শর্টকাটে জীবনে কোনোদিন বড় হওয়া যায় না। আর যারা শর্টকাটে লাইফে খুব বড় হয়ে যায়, ধপ করে নিচে পড়তেও তাদের শর্টকাটেই তারা নিচে পড়ে যায়। আর যারা দীর্ঘ প্রচেষ্টার পর সঠিক পথ অবলম্বন করে যারা সঠিকভাবে ডেস্টিনেশনে পৌঁছায়, তারা কখনো চট করে কোনোদিন নিচে পড়ে যায় না। কারণ তাদের সেটা পরিশ্রম করে পাওয়া জিনিস।
তারা কোনো ধরনের সঠতা, কোনো মানুষকে প্রতারিত করা, এই কাজগুলো কিন্তু তারা কোনোদিন করেননি। এই জন্য তারা এটা বলেন যে তোমরা দেখছো বটে আমাদের সামনে যে আমাদের কত চকচকে জীবন, তোমরা এটা দেখছো, কিন্তু এর পেছনে যে রক্ত জল করা পরিশ্রম, সেটা কিন্তু সাধারণ মানুষের কখনো চোখে পড়েনি। কারণ তারা প্রত্যেকে রাইট ট্র্যাকে থেকে দীর্ঘদিনের প্রচেষ্টাতে, নো শর্টকাট, লাইফে কোনোদিন কোনো শর্টকাট হয় না। তোমার তোমার চরিত্র যদি সৎ হয়, তুমি যদি নীতিবান মানুষ হও, তোমার চরিত্র যদি সৎ হয়, তোমার যদি পরিশ্রম থাকে, আর তোমার লক্ষ্য যদি নির্ধারিত থাকে, এবং সঠিক পথে তুমি যদি এগিয়ে যাও, তুমি একদিন সঠিক লক্ষ্যতে তুমি পৌঁছাবেই পৌঁছাবে। কিন্তু তুমি যদি মনে করো যে আমি ডুবিয়াস মেথড অবলম্বন করে, রং মেথড অবলম্বন করব, তার দ্বারা আমি খুব শর্টকাটে হ্যাঁ একদম পৌঁছে যাব, কোনোদিন সেটা হবে না। গান্ধীজি সেটা বলেন যে কোনোদিন সেটা হয় না। মিনস অ্যান্ড এন্ড আর দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন। একটাই কয়েনের দুটো সাইড হচ্ছে, একটা হচ্ছে মিনস, একটা হচ্ছে হচ্ছে উপায়, আর আর একটা হচ্ছে লক্ষ্য। দে ক্যান নট বি সেপারেটেড, তুমি কখনোই তাদেরকে আলাদা করতে পারো না। লক্ষ্য তোমার সঠিক আর পথ তোমার ভুল, হ্যাঁ এটাকে তুমি সেপারেট কখনো করতে পারো না। ইমমরাল মিনস ক্যান নট বি ইউজ টু অ্যাচিভ মরাল এন্ড। তুমি নীতিবান একটা লক্ষ্য নির্ধারণ করেছো, হ্যাঁ সেই লক্ষ্যকে পূরণ করার জন্য, হ্যাঁ তুমি অনৈতিক পথ অবলম্বন করছো, সেটা কোনোদিন হয়? তুমি ভেবে দেখো, ইমোরাল মিনস ক্যান নট বি ইউজড টু অ্যাচিভ মোরাল এন্ড। কোন একটা মোরাল এন্ডকে তুমি অ্যাচিভ করছো তোমার জীবনে, তার জন্য ইমোরাল মিনস অ্যাপ্লাই করে ফেলেছো, সেটা কি কখনো ঠিক? ইফ ইউজড, হ্যাঁ ইফ ইউজড, যদি তুমি এটাকে ইউজ করেও ফেলো, ইফ ইউজড দে উইল ভিটিয়েট দ্য এন্ড ইটসেলফ, সেটা কিন্তু তার এন্ডকেও তোমার নষ্ট করে দেবে। হ্যাঁ লক্ষ্য তোমার সঠিক করে রেখে তুমি যদি কোনো ডুবিয়াস মেথড অবলম্বন করেছো, ইমমরাল মিনস অ্যাপ্লাই করেছো, হ্যাঁ সেটা তোমার এন্ডকেও কিন্তু আলাদা করে দেবে, ভিন্ন করে দেবে। তুমি কিন্তু সেই জায়গায়, যে লক্ষ্য তুমি নির্ধারণ করেছো, সেই জায়গায় গিয়ে তুমি পৌঁছতে পারবে না। অবশেষে সেই জায়গায় যদি তুমি কোনোভাবেও পৌঁছে যাও, ধপ করে তুমি সেখান থেকে পড়ে যাবে, তুমি সেই জায়গা নিজেকে ধরে রাখতে পারবে না। রং ওয়ে, দারুণ সুন্দর একটা কথা, রং ওয়ে ক্যান নেভার লিড আ রাইট ডেস্টিনেশন। ভুল পথ তোমাকে কোনোদিন রাইট ডেস্টিনেশনে নিয়ে যেতে পারে না, কোনোদিন সেটা সম্ভব না। এটা লিখে রেখো, এই লাইনটা নিজেদের খাতার উপরে বড় বড় করে লিখে রেখো। রং ওয়ে ক্যান নেভার লিড টু আ রাইট ডেস্টিনেশন। ভুল পথ তোমাকে কখনো রাইট ডেস্টিনেশনে নিয়ে যাবে না। The authority founded on fear and coercion cannot inspire love and respect among people. অর্থাৎ ভয় সঞ্চার করা বা কারোর সাথে সঠতা করা, কাউকে প্রতারিত করা, হ্যাঁ এটা কোনোদিন লাভ এবং রেসপেক্ট তৈরি করতে পারে না। ভালোবাসা, রেসপেক্ট, শ্রদ্ধা, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের মনের মধ্যে ফিয়ার তৈরি করা, মানুষকে প্রতারিত করা, মানুষকে ঠকানো, এই দুটো জিনিস কিন্তু আলাদা। ফিয়ার তৈরি করা বা লোককে প্রতারিত করা কখনোই কিন্তু বা তার মধ্যে বা লাভ এবং রেসপেক্টের জন্ম দিতে পারে না। এই জন্য গান্ধীজি অ্যাডপ্টেড দ্য পাথ অফ সত্যাগ্রহ। এই জন্য কিন্তু গান্ধীজি যে পথ তিনি একটা অবলম্বন করেছিলেন, সেই পথ হচ্ছে সত্যাগ্রহের পথ। সত্যাগ্রহ মানে রিলায়েন্স অন দ্য ফোর্স অফ ট্রুথ, সত্যের যে শক্তি, সেই শক্তিটাকে তিনি এখানে অবলম্বন করেছিলেন ফর অ্যাচিভিং দ্য গোল অফ স্বরাজ। স্বরাজকে প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কিন্তু সত্যাগ্রহের পথকেই তিনি অবলম্বন করেছিলেন। সত্যাগ্রহ ইনভলভ দ্য প্র্যাকটিস অফ অহিংসা, এবং এই সত্যাগ্রহের পেছনে যেটা বড় জায়গা ছিল সেটা হচ্ছে অহিংসা, অর্থাৎ নন ভায়োলেন্স। গান্ধীজি নন ভায়োলেন্স শব্দটাকে নেগেটিভ অর্থে প্রয়োগ করেননি, নন ভায়োলেন্স শব্দটাকে তিনি পজিটিভ ফোর্সে প্রয়োগ করে তিনি বলেছিলেন যে নন ভায়োলেন্স মানে হিংসা না করা নয়, নন ভায়োলেন্স মানে সবার প্রতি ভালোবাসা, হুইচ এম্বডাইড দ্য রাইট কোর্স অফ অ্যাকশন। সবাইকে তুমি যখন ভালোবাসবে, তখনই তুমি সত্যের পথে এগিয়ে যেতে পারবে, এবং যখন তুমি সত্যের পথে এগিয়ে যেতে পারবে, সেটাই তোমাকে স্বাধীনতা দেবে। এটাই হচ্ছে গান্ধীজির দর্শনের মেন বক্তব্য, গান্ধিয়ান প্রিন্সিপাল, যেখানে তিনি এটা বলছেন, গান্ধিয়ান প্রিন্সিপাল অফ ক্লোজ কানেকশন বিটুইন এন্ড অ্যান্ড মিনস ইজ ফার্দার রিফ্লেক্টেড ইন হিজ থিওরি অফ রিলেশন বিটুইন পলিটিক্স অ্যান্ড এথিক্স। যেখানে নিকোলো মেকিয়াভেলি বলছেন, বা খানিকটা পরিমাণে আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্র এটা বলা হচ্ছে, পলিটিক্স এবং এথিক্সের মধ্যে কোনো ধরনের কোনো রিলেশন নেই, ইনক্লুডিং নিকোলো মেকিয়াভেলি এটা বলছেন। পলিটিক্স এবং এথিক্সের মাঝখানে একটা প্রাচীর খাড়া করে দিয়েছেন, তিনি বলেছেন যে না, পলিটিক্সের মধ্যে কখনো এথিক্স থাকতে পারে না, নীতি নৈতিকতা থাকতে পারে না। যদি নীতি নৈতিকতা থাকে তাহলে সেটা পলিটিক্স নয়। গান্ধীজি বলেছেন না,
ক্লোজ রিলেশন, পলিটিক্সের সঙ্গে এথিক্সের একটা ক্লোজ রিলেশন আছে। এইখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। তোমাদের অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন আসতে পারে। গান্ধীয়ান প্রিন্সিপাল অফ ক্লোজ কানেকশন বিটুইন এন্ড অ্যান্ড মিনস, এবং এই এন্ড অ্যান্ড মিনসটা রিফ্লেক্টেড হচ্ছে তার থিওরিতে, দ্য রিলেশন বিটুইন পলিটিক্স অ্যান্ড এথিক্স। As a moral philosopher, Gandhiji treated ethics as a guiding star of all human behavior. বলছে আমাদের সমস্ত রকম আচার আচরণ তার গাইডিং স্টার হওয়া উচিত এথিক্সকে, নীতি নৈতিকতার দ্বারাই সবকিছু পরিচালিত হওয়া উচিত, ইনক্লুডিং পলিটিক্স। পলিটিক্সও পরিচালিত হওয়া উচিত, রাজনীতিও পরিচালিত হওয়া উচিত, তার গাইডিং স্টারই হবে হচ্ছে এথিক্স, নীতি নৈতিকতা। গান্ধীজি ট্রিটেড এথিক্স অ্যাজ দ্য গাইডিং স্টার অফ অল হিউম্যান বিহেভিয়ার, ইনক্লুডিং পলিটিক্স। Gandhi's ethics was based on moral teaching of all religions, although he paid special attention to the time-honored Hindu religion, সনাতন ধর্ম। হ্যাঁ, যদিও গান্ধীজির যে এথিক্স তার মোরাল টিচিংস এর দ্বারা প্রতিফলিত হয়েছে, গান্ধীজির এথিক্স নীতি নৈতিকতা, এরপরে যদি আমি তোমাদের স্বরাজ পড়াই বা এরপরে তোমাদের যদি সত্যাগ্রহের কনসেপ্ট পড়াই, সেখানে তোমরা বারবার করে এই বিষয়গুলো সেখানে ফুটে উঠবে। এবং তার সঙ্গে সঙ্গে গান্ধীজির কিন্তু একটা ফার্ম বিলিফ ছিল কার প্রতি? পলিটিক্সে স্পিরিচুয়ালাইজেশন, পলিটিক্সে রাজনীতিতে আধ্যাত্মিকতা বাদ বা আধ্যাত্মিকরণ, স্পিরিচুয়ালাইজেশন অফ পলিটিক্স। পলিটিক্স এবং এথিক্স কোনোভাবেই একে অপরের থেকে আলাদা নয়। পলিটিক্সেও স্পিরিচুয়ালাইজেশন হয়, মানে পলিটিক্সেও তোমার উচ্চ উচ্চ মার্গে পৌঁছানো যায়। পলিটিক্স মানেই সঠতা অ্যাপ্লাই করা নয়, পলিটিক্স মানেই কাউকে প্রতারিত করা নয়, কাউকে প্রতারিত করে টাকা ইনকাম করে রাজনীতিকরা বড় হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট পলিটিক্স। গান্ধীজি কিন্তু ফার্ম ফেথ ইন দ্য স্পিরিচুয়ালাইজেশন অফ পলিটিক্স। This meant that if politics was to be blessings and not a curse of mankind, politics তো কিন্তু মানুষের জীবনে, রাজনীতি মানুষের জীবনের অভিশাপ নয়। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, রাজনীতি মানুষের জীবনে অভিশাপ নয়, রাজনীতি মানুষের জীবনে আশীর্বাদ। দিস মিন দ্যাট ইফ পলিটিক্স ওয়াজ টু বি আ ব্লেসিং, মানে পলিটিক্স ব্লেসিং, নট আ কার্স অফ দ্য ম্যানকাইন্ড, এটা মানুষের জীবনের অভিশাপ নয়। ইট শুড বি ইনফর্মড বাই দ্য হাইয়েস্ট এথিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল প্রিন্সিপাল, এবং এই জন্য রাজনীতিকে পরিচালিত হওয়া উচিত নীতি নৈতিকতার দ্বারা, স্পিরিচুয়ালিটির দ্বারা পরিচালিত হওয়া উচিত কিন্তু রাজনীতিকে। ইন আদার ওয়ার্ডস, পলিটিক্স শুড বি গাইডেড বাই হাই মরাল স্ট্যান্ডার্ড অ্যান্ড নট বাই এক্সপিরিয়েন্সি। রাজনীতি কখনো সুবিধাজনক নয় বা সুবিধার রাজনীতি নয়। সুবিধা মানে হ্যাঁ ভুল পথ অবলম্বন করা, ডুবিয়াস মেথড অবলম্বন করা রাজনীতি নয়। রাজনীতি পরিচালিত হওয়া উচিত একটা হাই মরাল স্ট্যান্ডার্ডের দ্বারাই কিন্তু রাজনীতি পরিচালিত হওয়া উচিত। এবং গান্ধীজি তার নিজের সারাটা জীবন তিনি যে রাজনীতি করেছেন, সেখানে আমি তোমাদের 100 না 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তিনি কোনোদিন কোনো ডুবিয়াস মেথড, কাউকে সঠতা করা, কারোর সঙ্গে প্রতারিত করা, এই পথ তিনি কোনোভাবেই অবলম্বন করেননি। হাই মরাল স্ট্যান্ডার্ড ফলো করেছেন তিনি রাজনীতিতে, কারণ তিনি এটা মনে করেন রাজনীতি এবং এথিক্স এই দুটোর মধ্যে একটা ক্লোজ কানেকশন আছে। হাই মরাল স্ট্যান্ডার্ডের দ্বারা, স্পিরিচুয়াল প্রিন্সিপালস এর দ্বারা, এথিক্যাল প্রিন্সিপালস এর দ্বারাই রাজনীতির পরিচালিত হওয়া উচিত বলে তিনি কিন্তু এখানে মনে করছেন। For Gandhiji, the term spiritual, religious and moral or ethical conveyed the same idea. গান্ধীজির কাছে যাহাই স্পিরিচুয়াল, তাহাই রিলিজিয়াস, তাহাই মরাল অ্যান্ড তাহাই এথিক্যাল, মানে নীতি নৈতিকতাকেই তিনি কিন্তু প্রতিষ্ঠিত করছেন এই শব্দগুলোর দ্বারা। এখানে আরো ভালো ইম্পর্টেন্ট গান্ধীজির রিলিজিয়ান সম্পর্কে গান্ধীজির বক্তব্য আমি এই প্রসঙ্গেই তোমাদের বলে দেবো। রিলিজিয়ান প্রসঙ্গে গান্ধীজি কি বলেছেন? দে টট ম্যান টু অ্যাবস্টেন ফ্রম ভাইস অ্যান্ড ফলো দ্য পাথ অফ ভার্চু। সবসময় হ্যাঁ কখনোই ভুল পথে নিজেকে নিযুক্ত করো না, ভুল পথ তোমাকে রাইট ডেস্টিনেশনে কখনো পৌঁছতে দেবে না। সবসময় ভুল পথ অবলম্বন করা থেকে নিজেকে অ্যাবস্টেইন করো, নিজেকে বিরত করো, এবং সবসময় ভার্চুয়াস পথ অবলম্বন করো। কখনো মানুষের সঙ্গে প্রতারিত করো না, কাউকে কখনো বাজে কথা বলো না, কাউকে কখনো ভুল পথে প্ররোচিত করো না, নিজের একটা ছোট্ট কোনো স্বার্থ সিদ্ধির জন্য কারোর সঙ্গে কখনো সঠতা করো না। যদি তুমি সেটা করো, তোমার নিজের জীবনের যে লক্ষ্য, তুমি কোনোদিন সেই রাইট ট্র্যাকে পৌঁছতে পারবে না। ইন গান্ধীজ ভিউ, দ্য এসেন্স অফ অল রিলিজিয়ান আর আইডেন্টিক্যাল। গান্ধীজি বলেছেন এই যে তথাকথিত আমরা বিভিন্ন ধর্মের কে যারা আমরা বিশ্বাস করি, আমরা কেউ আলাদা নই। দ্য এসেন্স অফ অল রিলিজিয়ান, অলরেডি আমরা রিলিজিয়ানের ক্লাস করতে গিয়ে এটা আমি দেখেছি, আমরা এটা দেখেছি, দ্য এসেন্স অফ অল রিলিজিয়ান ওয়াজ আইডেন্টিক্যাল।
সমস্ত ধর্মের যেটা মেন সারবত্তা, তুমি তো দেখেছো, হিন্দু ধর্ম পড়েছো, আমরা পড়েছি, ইসলাম ধর্ম আমরা পড়েছি, খ্রিস্টান ধর্ম পড়েছি, এবং বাকি আদার্স কিছু ধর্মও আমরা পড়েছি। এবং সেখানে এটা দেখেছি যে অল রিলিজিয়ান্স আর আইডেন্টিক্যাল, কোনো একটা জায়গাতেও কিন্তু তার যে এসেন্স, সেগুলো কিন্তু সবই একই। হ্যাঁ, হয়তো মার্গগুলো আলাদা, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে মার্গগুলো আলাদা, পথগুলো আলাদা, ডেস্টিনেশন তো তোমার একই। পথগুলো হয়তো কোনোটা হয়তো তোমার ভক্তির পথ, কোনোটা জ্ঞানের পথ, কোনোটা তোমার হচ্ছে কর্মের পথ, কিন্তু সেই পথগুলো যেটা আছে না, সবগুলোই পথ হচ্ছে রাইট ট্র্যাক, নট ডুবিয়াস মিন, সবগুলোই হচ্ছে রাইট ট্র্যাক। কর্মমার্গ বলো, ভক্তি মার্গ বলো, জ্ঞান মার্গ বলো, বা রাজযোগ বলো, যাই মার্গকে তুমি অ্যাপ্লাই করো না কেন, সমস্ত মার্গ বা পথগুলোই হচ্ছে রাইট মিনস। আর সেটা তোমাকে আলটিমেটলি রাইট ডেস্টিনেশনেই তোমাকে কিন্তু পৌঁছে দেবে। গড অফ হিন্দুজ, আমরা হিন্দুরা যাকে ঈশ্বর বলি, ওয়াজ নট ডিফারেন্ট ফ্রম দ্য গড অফ মুসলিমস অর দ্য গড অফ খ্রিস্টানস। সত্যি সত্যি কি তথাকথিতভাবে আমরা হিন্দুরা যাকে ঈশ্বর বলি, মুসলিমদের আল্লাহ কি তার থেকে আলাদা? খ্রিস্টানদের গড কি তার থেকে আলাদা? আমরা দেখেছি, না, কোনোভাবেই আলাদা নয়। আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করছি। আমরা হিন্দুরা ঈশ্বর বলছি, মুসলিমরা বলছি আল্লাহ, শুধু নামটাই আলাদা, কিন্তু গড কিন্তু আমাদের সবারই একই। হয়তো ভাষাটা আমাদের আলাদা, শব্দ চয়নটা আমাদের আলাদা, বাট দ্য এসেন্স অফ অল রিলিজিয়ান ওয়াজ আইডেন্টিক্যাল। গড অফ হিন্দুস ওয়াজ নট ডিফারেন্ট ফ্রম দ্য গড অফ মুসলিমস অর দ্য গড অফ খ্রিস্টানস। অল রিলিজিয়ান্স টট পিটি অ্যান্ড চ্যারিটি টুয়ার্ডস ফেলো বিংস। কোনো রিলিজিয়ান তোমাকে হিংসাত্মক পথ অবলম্বন করার কথা বলে? হিন্দুরা বলে, মুসলিমরা বলে, খ্রিস্টানরা বলে যে তুমি তোমার ফেলো বিংসের জন্য, হ্যাঁ, তুমি হচ্ছে ভুল কাজ করো, তুমি তাদেরকে প্রতারিত করো, বলে? কখনো তো কোনো রিলিজিয়ান এই কথাটা বলে না। সমস্ত রিলিজিয়ান ক্ষমা করে দেওয়ার কথা বলে, সমস্ত রিলিজিয়ান মানে অনুভবের কথা বলে, চ্যারিটি করার কথা বলে তার ফেলোবিনদের। যদি ভুল পথই অবলম্বন করার হতো, তাহলে সমস্ত রিলিজিয়াস স্ক্রিপচারে এটা লেখা থাকতো, হ্যাঁ, যে তুমি ভুল পথ অবলম্বন করতে পারো। কেন কোনো ধরনের রিলিজিয়াস স্ক্রিপচারে এটা লেখা নেই যে তুমি লোককে প্রতারিত করতে পারো? তাহলে গান্ধীজির প্রশ্নটা হচ্ছে এটা, যদি কোনো রিলিজিয়াস স্ক্রিপচারে কথা লেখা না থাকে, তাহলে তুমি তোমার জীবনে কোনো একটা রাইট লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য তুমি কি করে ভুল পথ অবলম্বন করতে পারো? তুমি কি করে কাউকে প্রতারিত করতে পারো? তুমি কি করে শর্ট হতে পারো? তুমি কি করে চুরি করতে পারো? তুমি কি পারো? এটা তো নেই কোনো রিলিজিয়ানে। নো রিলিজিয়ান ওয়াজ সুপিরিয়ার অর ইনফিরিয়ার টু এনি আদার রিলিজিয়ান। কোনো রিলিজিয়ানই তথাকথিত ইনস্টিটিউশনাল রিলিজিয়ান গুলোর কথা যদি আমি বলি, তথাকথিত কোনো রিলিজিয়ানের থেকে না তো সুপিরিয়ার, না তো ইনফিরিয়ার। কেউ বড় নয়, কেউ ছোট নয়, আমরা সবাই যে একই কথা বলে যাচ্ছি। আর কন্টিনিউয়াসলি আমরা নিজেদের মধ্যে লড়াই সংঘাতে, তুমি দেখো কন্টিনিউয়াসলি বর্তমানে কি অবস্থা। সমস্ত আমরা সবাই লড়াই করে যাচ্ছি কার পেছনে? কার রিলিজিয়ান বড় আর কার রিলিজিয়ান ছোট, এটা কারটা সুপিরিয়ার, কারটা ইনফিরিয়ার, এটাকে প্রতিপন্ন করার জন্য আমরা নিজেরা নিজেদের মধ্যে কন্টিনিউয়াসলি কিন্তু লড়াই করে চলেছি। রক্তাক্ষয়ী যুদ্ধ ধরো দেশে চলছে। নো রিলিজিয়ান ওয়াজ সুপিরিয়ার অর ইনফিরিয়ার টু এনি আদার রিলিজিয়ান। কেউ বড় হতে পারে না, কেউ ছোট হতে পারে না। গান্ধীজি বলছেন, এই সোশ্যাল সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য রিলিজিয়াস টলারেন্স ওয়াজ দ্য কি নোট অফ দ্য সোশ্যাল হারমোনি। এই সামাজিক ভাবে ঐক্যকে বজায় রাখার জন্য, হারমোনি তৈরি করার জন্য রিলিজিয়াস টলারেন্স বা অন্য ধর্মের প্রতি যে সহিষ্ণুতা, সেটা দেখানো কিন্তু প্রয়োজন। আবারও কেউ প্রশ্ন করতে পারো এখানে, টলারেন্স মানে এখানে গান্ধীজি অ্যাকসেপ্টেন্সের কথাই তিনি এখানে বলেছেন। রিলিজিয়াস টলারেন্স মিন্স রিলিজিয়াস অ্যাকসেপ্টেন্স। আমার পাশে যদি একজন কোনো মুসলিম ছেলে বসে থাকে, বা খ্রিস্টান ছেলে বসে থাকে, বা সিখিজমের করে কেউ বসে থাকে, অসুবিধাটা কোথায় আছে? তার রিলিজিয়ানকে অ্যাকসেপ্ট করতে আমার কি অসুবিধা আছে? আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের ক্ষেত্র থেকে অন্যের রিলিজিয়ানকে আমরা যদি রেসপেক্ট করি, অসুবিধার জায়গাটা কোথায় তৈরি হয়? কোথাও কি তৈরি হয়? তাতে তো সামাজিক সম্প্রীতি বজায় থাকে। আর এখন ইমিডিয়েটলি কি হয়েছে? ব্রিটিশরা আমাদের সঙ্গে যে বুদ্ধির খেল খেলে দিয়ে গেল, সেই খেল অনুযায়ী আজও আমরা নিজেদের মধ্যে লড়াই করে চলেছি।
অখণ্ড ভারতবর্ষ খণ্ড 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 হয়ে দ্বিধা বিভক্ত হয়ে গেল। হ্যাঁ, আমরা আমরা ভারতবর্ষের মানুষ বা বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, এরা সবাই অখণ্ড ভারতবর্ষেরই কিন্তু আমরা অন্তর্গত। ক্লিয়ার? হয়তোবা আমাদের পূর্বপুরুষ পাকিস্তানে থাকতো, পাকিস্তানের জায়গাটাই ছিল। এখন ভাবো আমাদের মধ্যে আত্মীয়ের বিচ্ছেদ ঘটে গেছে, তার কারণটা কি? আমাদের ভারতবর্ষ দ্বিধা বিভক্ত হয়ে গিয়ে ভারতবর্ষ হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে। হয়তো আমাদের পূর্বপুরুষ কেউ একজন, হ্যাঁ, তার বংশধর, তারা সবাই হয়তো এখন পাকিস্তানে আছে, কিন্তু আমরা তাকে জানি না, চিনি না। কারণ কি বলতো, আমরা তো ধর্মের রেষারেষিতে মত্ত। আমরা তো বর্তমানে তাই ধর্মের রেষারেষিতে মত্ত। কোন ধর্ম সর্বশ্রেষ্ঠ, হিন্দু না মুসলিম না খ্রিস্টান? কোন ধর্ম সর্বশ্রেষ্ঠ? রিলিজিয়াস টলারেন্স ওয়াজ দ্য কি নোট অফ দ্য সোশ্যাল হারমোনি। সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য, হ্যাঁ, এই রিলিজিয়াস টলারেন্স ভেরি ইম্পর্ট্যান্ট। গান্ধীজি's নোশন অফ রিলিজিয়ান ওয়াজ ভেরি অ্যাপ্টলি এক্সপ্রেসড ইন হিজ ওন ওয়ার্ডস। এবং গান্ধীজি খুব সুন্দরভাবে, হ্যাঁ, তিনি কিন্তু রিলিজিয়ান শব্দটাকে একটা লাইনের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাই রিলিজিয়ান, ধর্ম মানে, উই ডু নট মিন ফর্মাল রিলিজিয়ান। ধর্ম মানে আমি তথাকথিত এই ইনস্টিটিউশনাল রিলিজিয়ানকে বুঝি না, বা তথাকথিত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখিজম, তাকে আমি বুঝি না। হ্যাঁ, বাই রিলিজিয়ান আই ডু নট মিন ফর্মাল রিলিজিয়ান অর কাস্টমারি রিলিজিয়ান, বাট দ্যাট রিলিজিয়ান which underlines all religion which brings us face to face with our maker। হ্যাঁ, আমি এমন রিলিজিয়ানকে বুঝি, হ্যাঁ, যেখানে আমরা আমাদের যে স্রষ্টা, আমাদের যে ঈশ্বর, তার সামনে আমরা দাঁড়াতে পারবো, সমস্ত মানুষরা একসাথে হয়ে দাঁড়াতে পারবো। সেই রিলিজিয়ানই হচ্ছে প্রকৃত রিলিজিয়ান, which brings us face to face with our maker। উইথ আওয়ার মেকার কে? আমাদেরকে তৈরি করেছেন। অ্যাকর্ডিং টু গান্ধী, ঈশ্বর, ঈশ্বর সর্বশ্রেষ্ঠ। কি ধর্ম ধর্ম করে আমরা লড়াই করছি? আমি যাকে ঈশ্বর বলছি, তুমি তাকে আল্লাহ বলছো। শব্দগত পার্থক্য আছে, চিন্তা ভাবনার কোনো পার্থক্য আছে? আমি যখন তোমাদের ইসলামিক ফিলোসফি পড়িয়েছি, কি প্রকাশ পেয়েছে ইসলামিক ফিলোসফিতে? ওই মনিজমই তো প্রকাশ পেয়েছে, অদ্বৈতবাদের যে মনিজম, তার থিওরি তো সেখানে প্রকাশ পেয়েছে। আলাদা কোনো কিছু? তুমি আলাদা কোনো ঈশ্বরকে দেখেছো? না, পাওনি। আমিও কোনো আলাদা ঈশ্বরকে পাইনি। একটাই জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করছি ভুলভাবে সবাই। সবার যদি ভাষা এক হতো, তাহলে কি হতো? একটাই, সবকিছুকেই তো আমরা একই একই থাকতাম। আমাদের মধ্যে যে এই দ্বিধা বিভাজন, হ্যাঁ, এটা তো আমাদেরকেই নষ্ট করতে হবে। এটা একমাত্র পারে আমাদের শিক্ষা, এডুকেশন। এডুকেশনই পারে এই দ্বিধা বিভাজনকে নষ্ট করতে, আর কোনো কিছু কিন্তু পারবে না। সো ফর গান্ধী, অ্যাডারেন্স অফ রিলিজিয়ান ওয়াজ দ্য পার্ট অফ দ্য পার্সিউট অফ ট্রুথ। দিস ওয়াজ পার্সিউট ইনডিউসড হিম টু পার্টিসিপেট ইন পলিটিক্স। এবং তিনি বলেছেন, হ্যাঁ, যে এই ধর্ম সম্পর্কে এই যে তার চিন্তা ভাবনা, যে তিনি কোনো ইনস্টিটিউশনাল রিলিজিয়ানকে মানেন না। শুধু কি তিনি, তুমি আমাকে বলো না যে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কেউ তার নিজের দর্শনে ইনস্টিটিউশনাল রিলিজিয়ানকে রিলিজিয়ান হিসাবে মেনেছেন, প্রকৃত ধর্ম হিসাবে মেনেছেন? মানেননি, কেউ মানেননি। ইনক্লুডিং গান্ধীও কিন্তু ইনস্টিটিউশনাল রিলিজিয়ান বা ফর্মাল রিলিজিয়ানকে তিনি কিন্তু রিলিজিয়ান হিসাবে মানেননি। এবং এই পথটাই তিনি বলেছেন যে এটাই আমাকে আলটিমেটলি পলিটিক্সে পার্টিসিপেট করতে আমাকে বাধ্য করেছে, ইন্ডিউস করেছে। ধর্মের এই যে সংজ্ঞা, তিনি দেখেছেন তো, এটা পলিটিক্সে জয়েন করার আগে তিনি তো এটা দেখেছেন। মানুষের মানুষের মধ্যে জাতিগত বৈষম্য, মানুষের মানুষের মধ্যে, হ্যাঁ, তিনি তো প্রথম দিকে হিন্দুদের জাতিভেদ প্রথা নিয়েও তিনি মানে ছিলেন যে না, হিন্দুদের জাতিভেদ প্রথা ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে তিনি তো এটা দেখেছেন যে এটা আখেরেই মানুষের মানুষের মধ্যে বিভাজন আনে। আমি তো তোমাদের এটা বলেছিলাম, পরবর্তীকালে তিনি তো এটা খেয়াল করেছিলেন যে এটা মানুষের মানুষের মধ্যে বিভাজন আনে। এই জন্য পরবর্তীকালে তিনি হিন্দুদের যে কাস্ট সিস্টেম, তিনি তাকে অপোজ করেছিলেন। জীবনের প্রথম দিকে তিনি হিন্দুদের কাস্ট সিস্টেম, অর্থাৎ এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের যে কাস্ট সিস্টেম, কাস্ট ডিভিশন, তিনি মানতেন। কিন্তু পরবর্তীকালে তিনি দেখলেন, আরে এটা তো মানুষের মানুষের মধ্যে বিভাজন আনছে, সমাজের মধ্যে বিভাজন আনছে, তো এটাকে কি করে মানা যায়? তিনি কিন্তু আর মানতেন না পরবর্তীকালে। এবং তিনি বলছেন যে দিস ভেরি পার্সিউট ইন্ডিউসড হিম টু পার্টিসিপেট ইন পলিটিক্স। বলছে এই চিন্তা ভাবনাগুলোই আমাকে পলিটিক্সে পার্টিসিপেট করতে বাধ্য করেছে। অ্যান্ড গান্ধীজি নেভার টুক দ্য টার্ম রিলিজিয়ান ইন আ ন্যারো সেন্স। তিনি কখনো রিলিজিয়ানকে ন্যারো সেন্সে ব্যবহার করেননি। ইন হিজ ভিউ, টিচিং অফ অল রিলিজিয়ান্স আর্চড অন ম্যান টু ফলো দ্য পাথ অফ সেলফ রেস্ট্রেন্ট অ্যান্ড কম্পেশন টুয়ার্ডস দ্য ফেলো বিংস। অর্থাৎ বলছেন যে ধর্মের প্রকৃত সংজ্ঞা যদি আমি সত্যি সত্যি আত্মস্থ করতে পারি, হয়তো আমার স্টুডেন্টরা আত্মস্থ করতে পেরেছে, তার কারণ আমি এর আগে কিন্তু পড়িয়েছি স্বামীজির যে ধর্ম সম্পর্কে তার যে সংজ্ঞা, ইউনিভার্সাল রিলিজিয়নে তিনি কি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর রিলিজিয়নের কি সংজ্ঞা, সেখানে আমরা পড়েছি। এবং সব জায়গায়
কিন্তু এটাই বলা হয়েছে, যখন তুমি ধর্মের সঠিক সংজ্ঞাটা জানবে, তখন কিন্তু তুমি এই ন্যারো সেন্সের রিলিজিয়ানকে আর ব্যবহার করতে পারবে না, এবং তোমার তোমার ফেলো বিং এর প্রতি, তোমার প্রতিবেশীর প্রতি, সে প্রতিবেশী খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, যা হোক না কেন, সেই ফেলো বিং এর প্রতি তোমার কিন্তু কম্প্যাশন তৈরি হবে, সেই ফেলো বিং এর প্রতি তোমার কিন্তু ভালোবাসাটা তৈরি হবে, এক্সটেন্ডিং টু অল হিউম্যানিটি। They coincide with the universal principle of morality. And that is the universal principle of morality, according to Gandhi. Gandhi admitted that he had learned the principle of spiritualization of politics. বলছে এই যে থিওরিটা, যে পলিটিক্সের যে স্পিরিচুয়ালাইজেশন, আধ্যাত্মিকতা, পলিটিক্সের মধ্যে নীতি নৈতিকতাকে খুঁজে পাওয়া, তিনি এটা লার্ন করেছিলেন, তিনি এটা পেয়েছিলেন কার কাছ থেকে? ওয়ান গ্রেট ইন্ডিয়ান লিডার, গোপাল কৃষ্ণ গোখলের কাছ থেকে। তিনি এই যে থিওরিটাকে তিনি অ্যাডমিট করেছিলেন, এইখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। গান্ধী অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড লার্নড দ্য প্রিন্সিপাল অফ স্পিরিচুয়ালাইজেশন অফ পলিটিক্স। পলিটিক্সের মধ্যে আধ্যাত্মিকতাকরণ, পলিটিক্স এথিক্সের থেকে আলাদা নয়, পলিটিক্স অ্যান্ড এথিক্সের মধ্যে একটা কোর রিলেশন আছে। সো দ্য প্রিন্সিপাল অফ স্পিরিচুয়ালাইজেশন অফ পলিটিক্স ফ্রম, তিনি গ্রহণ করেছিলেন গ্রেট ইন্ডিয়ান লিডার গোপাল কৃষ্ণ গোখলে, হুম হি রিগার্ডেড অ্যাজ হিজ পলিটিক্যাল গুরু। এবং গান্ধীজি গোপাল কৃষ্ণ গোখলেকে তিনি কিন্তু তার নিজের পলিটিক্যাল গুরু হিসাবে তিনি কিন্তু মনে করতেন। হাই মরাল ক্যারেক্টার, হ্যাঁ, নৈতিকতাবান মানুষ হও, এমন। দিস প্রিন্সিপাল ইমপ্লাইড আ কম্বাইন্ড, বলছে এই প্রিন্সিপালে এটা বলা হচ্ছে, দ্য প্রিন্সিপাল অফ স্পিরিচুয়ালাইজেশন অফ পলিটিক্সে এটা বলা হচ্ছে, দিস প্রিন্সিপাল ইমপ্লাইড আ কম্বিনেশন অফ হাই মরাল ক্যারেক্টার উইথ দ্য প্র্যাকটিস অফ পলিটিক্স। মানে হাই মরাল ক্যারেক্টার তোমার, চরম নৈতিকবান মানুষ যে পলিটিক্স প্র্যাকটিস করছে, আর ডিফিকাল্ট কম্বিনেশন ইনডিড, নো ডাউট ইট ইজ আ ডিফিকাল্ট কম্বিনেশন, কিন্তু যদি এই মানুষ তুমি হতে পারো, তোমার মতো মানুষ আর পৃথিবীতে হয়তো দুটো জন্মাবে না। হাই মরাল স্ট্যান্ডার্ড, হাই মরাল ক্যারেক্টার উইথ দ্য প্র্যাকটিস অফ পলিটিক্স। অ্যাকর্ডিং টু দিস ভিউ, পলিটিক্স শুড নট বি ট্রিটেড অ্যাজ আ সোর্স অফ মেটেরিয়াল গেন। আরে আজকালকার দিনে রাজনীতিকরা যেটা বোঝে পলিটিক্স মানে সেটা নয়। পলিটিক্স মানে নিজের সম্পত্তি বাড়ানো নয়, নিজের মেটেরিয়াল গেনের সোর্স পলিটিক্স নয়, বাট অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ মোরাল আপলিফমেন্ট। নৈতিকভাবে নিজেকে আপলিফট করার একটা উপায় হিসাবে তুমি পলিটিক্সকে রাখতে পারো, নট অ্যাজ আ সোর্স অফ পাওয়ার ওভার আদার্স। মানে পলিটিক্স করছো মানে তুমি মন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী, তার মানে এটা নয় যে তোমার সবার উপরে তুমি পাওয়ার, হ্যাঁ কত পাওয়ার আছে আমার। পলিটিক্স ইজ নট আ সোর্স অফ পাওয়ার, পলিটিক্স ইজ আ ইনস্ট্রুমেন্ট অফ মোরাল আপলিফমেন্ট। আমাদের নৈতিকতার উদয় হয় পলিটিক্সের মাধ্যম দিয়ে, বাট অ্যাজ আ সোর্স অফ পাওয়ার টু ক্রিয়েট, হ্যাঁ, কগনিয়াল কন্ডিশন ফর দ্য মাসেস অ্যান্ড টু এলিভেট মরাল ক্যারেক্টার অফ দ্য ইলিটস। অর্থাৎ সমাজের অন্য মানুষের মরাল ক্যারেক্টারকে উন্নতিকরণ করা, এটাই পলিটিক্সের লক্ষ্য হওয়া উচিত। পলিটিক্সের লক্ষ্য নিজের সম্পত্তি বাড়ানো নয়, অন্যকে প্রতারিত করে, চাকরি দেওয়ার নাম করে বা কিছু করে টাকা ইনকাম করাকে পলিটিক্স বলে না। পলিটিক্স মানে কাউকে কাউকে কারোর উপরে প্রভাব বিস্তার করা নয়, বা নিজেকে পাওয়ারফুল ভাবাটা পলিটিক্স নয়। পলিটিক্স মানে হচ্ছে তোমার মোরাল ক্যারেক্টার উইথ দ্য প্র্যাকটিস অফ পলিটিক্স, দ্য হাই মোরাল ক্যারেক্টার উইথ দ্য প্র্যাকটিস অফ পলিটিক্স। ইন শর্ট, পলিটিক্স অ্যান্ড এথিক্স আর ইনসেপারেবল ইন গান্ধীয়ান সিস্টেম অফ থট। গান্ধীজি চিন্তা ভাবনায় পলিটিক্স কখনো এথিক্স থেকে আলাদা নয়, বাট হি ডিফাইন্ড হিজ ওন পজিশন ডিফারেন্টলি। তিনি ইন্ডিয়ান স্ক্রিপচার্সে যাবতীয় যে বক্তব্যগুলো আছে, তিনি সেগুলোকে এন্টারটেন করেছেন, তিনি সেগুলোকে ব্যাখ্যা করেছেন, কৌটিল্য অর্থশাস্ত্রের বিষয়টাকেও তিনি ব্যাখ্যা করেছেন, কিন্তু তিনি ডিফারেন্ট উপায়ে নিজের পজিশনটাও কিন্তু এখানে দেখিয়েছেন। মেন্স সে দ্যাট আই অ্যাম আ সেন্ট লুজিং মাইসেলফ ইন পলিটিক্স, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আই অ্যাম আ পলিটিশিয়ান ট্রাইং মাই হার্ডেস্ট টু বি আ সেন্ট। ওয়াও, কি দারুণ কথা, কি সুন্দর কথা। মানুষ ভাবছে, হ্যাঁ, যে মেন সে দ্যাট আই এম আ সেন্ট, আমি একজন ঋষি, হ্যাঁ, লুজিং মাইসেলফ ইন পলিটিক্স, কিন্তু পলিটিক্সের মধ্যে থেকে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। ভালো করে লাইনটার মানে বোঝার চেষ্টা করো। মানুষ বলছে আই এম আ সেন্ট, আমি একজন প্রকৃত সত্যদ্রষ্টা ঋষি, লুজিং মাইসেলফ ইন পলিটিক্স, পলিটিক্সে এসে আমি নিজেকে লুজ করে ফেলেছি, অর্থাৎ আমার যে সত্তাটাকে, হ্যাঁ, আমি লুজ করে ফেলেছি। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, কিন্তু আসল ফ্যাক্টটা হচ্ছে এটা, যে আই অ্যাম আ পলিটিশিয়ান, আমি একজন প্রকৃত পলিটিশিয়ান, ট্রাইং মাই হার্ডেস্ট টু বি আ সেন্ট। মানে আমি পলিটিশিয়ান হয়েও আই এম ট্রাইং মাই হার্ডেস্ট টু বি আ সেন্ট,
মানে আমি একজন ঋষি হওয়ার চেষ্টা করছি পলিটিক্সের মধ্যে থেকেও। অ্যাজ আ পলিটিশিয়ান আমি একজন সত্যদ্রষ্টা ঋষি হবার চেষ্টা করছি। আমি নিজেকে পলিটিক্সে এসে আমি নিজেকে লুজ করে ফেলিনি, আমি আমার নিজের সত্তাটাকে হারাইনি পলিটিক্সের মধ্যে এসে। এবং গান্ধীজির প্রত্যেকটা কাজের মধ্যে এটা প্রতিফলিত হয়েছে যে গান্ধীজি কিন্তু নিজেকে লুজ করেননি কোনো জায়গাতে। সত্যি সত্যি গান্ধীজি লুজ করেননি। তার প্রত্যেকটা কাজের মধ্যে তিনি যে সততার পরিচয় দিয়েছেন, কোনো জায়গায় তিনি কাউকে প্রতারিত করেননি। হ্যাঁ, প্রতারিত করে রাজনীতিতে তিনি উঠতে চেয়েছেন, কখনো কিন্তু সেটা হয়নি। আমরা অনেক ক্ষেত্রে রাজনীতিতে গান্ধীজিকে বিভিন্ন ভাবে আমরা ভুল বুঝেছি, কিন্তু গান্ধীজি ভুল বোঝার মানুষ নন। গান্ধীজির প্রকৃত জীবন দর্শন এবং তার কার্যকলাপ তুমি যদি পরপর 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 পড়ো, তোমার সামনে ছবির মতো সামনে উঠে আসবে। এবং গান্ধীজির সমস্ত ধরনের যে আন্দোলন তিনি করেছেন, সেটা অসহযোগ আন্দোলন বলো বা আইন অমান্য আন্দোলন বলো, সত্যাগ্রহ বলো, অহিংসার যে পথ তিনি অবলম্বন করেছেন, তার পেছনে তার এই থিওরিটা ছিল। এন্ড অ্যান্ড মিনসের থিওরিটা তার ছিল। ঠিক আছে, যে তোমার লক্ষ্য যদি, আবারও লাস্ট যে কথা বলে তোমাদের আমি শেষ করব, লক্ষ্য যদি তুমি সঠিক নির্বাচন করে থাকো, তার জন্য পথটাও সঠিক হওয়া ভীষণ প্রয়োজন। কোনো রকম ডুবিয়াস মিনস অ্যাপ্লাই করে, কোনো রকম কোনো ভুল পথ অ্যাপ্লাই করে জীবনে কোনোদিন বড় হতে যেও না। যদি কোনোদিন সেই জায়গাতে পৌঁছাও যাও, সেইখান থেকে পড়ে যেতে তোমার খুব বেশি সময় লাগবে না। কোনোদিন লাইফে কখনো কোনো শর্টকাট মেথড অবলম্বন করে জীবনে কোনোদিন কেউ বড় হয়নি, জীবনে কোনোদিন কেউ বড় হতে পারবে না। ঠিক আছে, যেতে গেলে তোমাকে প্রচন্ড কষ্ট করতে হবে, তোমাকে রক্ত রক্ত ঝরে ঝরে পড়ছে, তোমাকে সহ্য করতে হবে, তোমাকে কাঁদতে হবে। হ্যাঁ, তুমি পারছো না, সেই কষ্টটা তোমাকে সহ্য করতে হবে, কিন্তু তুমি যদি তোমার সততা তোমার মধ্যে থাকে, তোমার মধ্যে অনেস্টি থাকে, তোমার মধ্যে হার্ডওয়ার্ক থাকে, তুমি ঠিক একদিন সেই জায়গায় ডেস্টিনিতে তুমি ঠিক পৌঁছে যাবে। তোমার লক্ষ্যতে তুমি ঠিক ঠিক পৌঁছে যাবে। তার জন্য পথটাকে কখনো মিস ইউজ করো না। পথটা যেন তোমার রাইট ওয়েতেই থাকে, কখনো যেন ডুবিয়াস মিনস অ্যাপ্লাই তুমি না করো। এটা কিন্তু গান্ধীজি বারবার করে তার নিজের জীবন দর্শন দিয়ে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। গান্ধীজি নিজেও কিন্তু কোনোদিন সেই পথকে তিনি কখনো অ্যাপ্লাই করেননি, সত্যি সত্যি অ্যাপ্লাই করেননি। বলো, আজকে যে ক্লাসটা নিলাম, টোটাল গান্ধিয়ান যে কর্ম কর্মগুলো তিনি করেছেন, তার জন্য যে ফিলোসফিটা তার মধ্যে ছিল, যে নীতি আদর্শটা তার মধ্যে ছিল, অনেকের মনের মধ্যে প্রশ্ন এসেছিল এটা। আমি যখন ইন্ডিয়ান পলিটিক্যাল থট পড়াচ্ছিলাম, এন্ড অ্যান্ড মিনসের কথা বারবার করে আসছিল। হ্যাঁ, যে হচ্ছে অ্যাবনর্মাল সিচুয়েশন হলে কি করবে। হ্যাঁ, এন্ড জাস্টিফাই দ্য মিনস, গান্ধীজি ডিড নট অ্যাকসেপ্ট দ্য কনসেপ্ট এন্ড জাস্টিফাই দ্য মিনস। কখনো তোমার লক্ষ্য তোমার উপায়কে, হ্যাঁ, জাস্টিফাই করতে পারে না। হ্যাঁ, তোমার লক্ষ্য ঠিক বলে তোমার উপায় ভুল হলেও লক্ষ্য তোমার উপায়কে জাস্টিফাই করে দিচ্ছে, এটা কোনোদিন হয় না। ঠিক আছে, লক্ষ্য তো আছেই, হ্যাঁ, কিন্তু যে পথটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা সযত্নে টেক কেয়ার করে তোমাকে কিন্তু ওই পথেই, সঠিক পথেই তোমাকে এগিয়ে যেতে হবে। পথ যেন তোমার কখনো ভুল না হয়, পথে যেন তোমার কখনো ভ্রান্তি না হয়। পথ যত ঠিক থাকবে, অ্যাজ ইউ শো সো ইউ রিপ। যেমন তুমি কর্ম করবে, তখন তোমার তেমন ভাবেই কিন্তু তুমি ফল প্রদান হবে। কর্মের উপরে তোমার হাত আছে। কোন রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, দেখে শুনে কষ্ট করে হেঁটে যাচ্ছ, সেটাতে তোমার হাত আছে, তোমার ফলে কিন্তু কোনো হাত নেই। তুমি ওইখানে কবে পৌঁছবে সেটাতে তোমার হাত নেই, কিন্তু তোমার পথ যদি ঠিক থাকে, তবে তোমার ওখানে পৌঁছতে কিন্তু খুব বেশি পরিমাণে সময় লাগবে। এই হচ্ছে গান্ধীজির ফিলোসফি, গান্ধীজির নীতি। এবং এই নীতিটাকে তিনি বলেছেন, আমি কিন্তু পলিটিক্সে এসে, লাস্ট যে কথাটা দিয়ে আমি শেষ করলাম, আমি কিন্তু পলিটিক্সে এসে আমি কিন্তু নিজেকে লুজ করে ফেলিনি, আমি আমার সত্তাটাকে লুজ করিনি। আমি পলিটিশিয়ান হিসাবে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছি, একজন সেন্ট হিসাবে বা একজন সত্যদ্রষ্টা ঋষি হিসাবে। আমি নিজেকে কিন্তু ধরো রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, বা আমি নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করছি। আমি রাজনীতিতে এসে নিজেকে মানে হারিয়ে ফেলিনি। রাজনীতি প্রতারণা করার জায়গা নয়, রাজনীতি সততার জায়গা নয়, বা রাজনীতি টাকা ইনকাম করার জায়গা নয়, রাজনীতি কারোর উপর পাওয়ার দেখানোর জায়গা নয়। রাজনীতিতে এমন মানুষের আসা উচিত যাদের হাই মরাল স্ট্যান্ডার্ড আছে। আমার মনে হয়, আমার মনে হয় রাজনীতিতে তাদেরই আসা উচিত যাদের হাই মরাল স্ট্যান্ডার্ড আছে। তারাই রাজনীতি করলে হয়তো সমাজটা ঠিক হতে পারে। আর সমাজটা এমন কিছু ভুল মানুষের হাতে চলে গেছে, যাদের মধ্যে কোনো মোরাল স্ট্যান্ডার্ডই নেই, মোরালের এমটাও তাদের মধ্যে ঠিক মতো পজিশনে নেই। তাদের হাতে যখন রাজনীতি চলে যায়, তখন দেশের অবস্থা এরকমই হয়। বোঝা গেল? সুতরাং রাজনীতি, সঠিক মানুষ, সঠিক পার্সন যদি রাজনীতি করে,
হ্যাঁ, তখন দেশ তো অবশ্যই ভালো থাকবে। এটাই তো খুব স্বাভাবিক। দেশের জনগণ ভালো থাকবে। তার জন্য রাজাকে কিন্তু নীতিবান মানুষ হতে হবে, হাই মরাল স্ট্যান্ডার্ডের মানুষ হতে হবে রাজাকে। কোনো জায়গাতে এটা বলা নেই যে রাজা ডুবিয়াস মিন্স অ্যাপ্লাই করবে। কোন জায়গায় বলা আছে বলো তো, যে রাজাকে প্রতারিত করতে হবে, রাজাকে প্রজাদের ভয় দেখাতে হবে? কোনো জায়গায় বলা নেই। ঠিক আছে, তার মানে সবসময় রাইট ট্র্যাকে থাকো, দেখো না, ঠিক ডেস্টিনেশনে পৌঁছে যাবে। এটাই ছিল গান্ধীজির দর্শনের মূল বক্তব্য, যে মূল বক্তব্যটা আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম। বলো, এইবার তোমরা বলো, আজকের ক্লাস থেকে কি কিছু শিক্ষা গ্রহণ করা গেল? কিছু শিক্ষা, কিছু নীতিগত শিক্ষা? হ্যাঁ ম্যাম, অনেক কিছু শিখলাম। পূজা বলছে অনেক কিছু হ্যালো শিখলাম। ম্যাডাম। হ্যাঁ, ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করবো? বুঝে ফেলো। আচ্ছা ম্যাডাম, তাহলে গান্ধীজির মতে উপায় তাহলে লক্ষ্যকে পরিশ্রুত করে, এরকম ধরনের একটা কোশ্চেন থাকে না? লক্ষ্য উপায়কে পরিশ্রুত করে করে না, কিন্তু উপায় লক্ষ্যকে পরিশ্রুত করে, মিনস জাস্টিফাইড এন্ড। না, ওই হ্যাঁ, লাইনটা হ্যাঁ, যখন কোনো একটা এন পথ, হ্যাঁ বলো বলো রিম্পি বলো। এন ওই যে গান্ধীজি বলেছেন লাইনটা, এন ডাজ নট জাস্টিফাই দ্য মিনস, মিনস জাস্টিফাই দ্য এন্ডস, এটা বলেছিলেন। হ্যাঁ, এটা বলেছেন, কিন্তু কথাটা পুরোটা অক্ষরে ঠিক আমি বলবো না। এই কারণে আমি বলবো না, তার কারণ হচ্ছে এটা, যে দেখো তুমি যখন কোনো জীবনের লক্ষ্য ঠিক করো, হ্যাঁ, আমি ভেবে দেখো কথাটা আমি কি বলছি। তুমি যখন তোমার জীবনের কোনো লক্ষ্য ঠিক করো, তারপরেই তো তুমি পথটাকে ঠিক করো না, যে এই পথে গেলে তুমি যে জীবনে প্রথমে কি ঠিক করলে, যে হচ্ছে আমার হচ্ছে আমার এন্ডটা ঠিক আছে, যে আমি কলেজ ইউনিভার্সিটি প্রফেসর হতে যাই, দেন ঠিক আছে আমি ম্যামের কাছে পড়তে এসেছি, তাই নয় কি? তারপর তো তুমি পথটাকে ঠিক করো, এন্ডটা তো আগে থেকে ঠিক থাকে। হ্যাঁ, খানিকটা পরিমাণে বলতে পারো যে মিনস জাস্টিফাই দ্য এন্ড। হ্যাঁ, তোমার পথ যদি ঠিক থাকে, হ্যাঁ, গাইডেন্স যদি তোমার ঠিক থাকে, এই জন্য বলে রাইট গাইডেন্স ইজ ভেরি নেসেসারি। হ্যাঁ, পথ যদি তোমার ঠিক থাকে, হ্যাঁ, আলটিমেটলি সেটা তোমাকে সঠিক এন্ডেই পৌঁছে দেবে। এটাও ঠিক কথা। পথ অনেক কিছু সঠিক এন্ডে পৌঁছে দেয়। হয়তো তোমার জীবনের কোনো, হয়তো হয়তো এটা বলছি, জীবনের হয়তো কোনো লক্ষ্য ছিল না, তুমি এখন আমার কাছে পড়তে এসেছো, কিছুদিন ধরে ফিলোসফির ক্লাস করার পরে তুমি একটা রাইট ট্র্যাক নিজের জীবনে খুঁজে পেলে, বলতে পারো যে সেটা তোমার পথকে নির্দেশ করছে। এটা হতেই পারে। বাট এন্ড নট জাস্টিফাই দ্য মিনস। এন্ড কখনো মিনসকে জাস্টিফাই করে না। মানে তুমি লক্ষ্য ঠিক করে রেখেছো আর উপায় যা খুশি তাই অবলম্বন করছো, সেটা কিন্তু কখনো হবে না। কোনোদিনই হবে না। হ্যাঁ, এটা বলতে পারো রোমা, এটা একদম ঠিক আছে, এটা ম্যাডাম, বলতে। এই ধরনের কোশ্চেনই আসে নেট সেটে, কিন্তু এই ধরনের কোশ্চেনই আসে। মানে এটার উপরে প্রশ্ন এসছে তুমি বললে, মানে আমি হ্যাঁ, যে এক টপিকটা বছর আজকে পড়ালাম? দেখেছিলাম। আমি লাস্টের দিকটা শুনলাম, প্রথম দিকটা আমি সমস্যার কারণে শুনতে পারিনি, তবে লাস্টের দিকটা খুব সুন্দর, ভালো লেগেছে, প্রচন্ডই ভালো। কোশ্চেন ওয়াইজ পড়িয়েছেন। প্রথম দিকটা আরো সুন্দর, প্রথম দিকটা আরো সুন্দর। মানে এই কনসেপ্টটা ইটসেলফ ভীষণ সুন্দর। সুন্দর মানে এটা যে আমরা নিজেদের জীবনে যদি খানিকটা পরিমাণে এগুলোকে অ্যাপ্লাই করতে পারি, খানিকটা তো নীতিবান মানুষ হবো। আমরা যদি নীতিবান না হই, সমাজটার অবস্থা দেখেছো তো কি পরিমাণে খারাপ, তাই না? আমরা এবং আমাদের বাড়ির মানুষদের যদি আমি খানিকটা পরিমাণে নীতিবান তৈরি করতে পারি, হ্যাঁ, তাহলে তো সমাজটা চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। গান্ধীজি তো এইরকমই ভারতবর্ষের কল্পনা করেছিলেন। ঠিক কোনোদিন, হ্যাঁ, ভারতবর্ষকে দ্বিধাবিভক্ত হতে দিতে চাননি। তিনি কোনোদিন ভারতবর্ষের পার্টিশন চাননি। ঠিক আছে, কোনোদিন চাননি। এর পরদিনের ক্লাসে যদি আমি তোমাদের স্বরাজের কনসেপ্ট পড়াই, নিশ্চয়ই পড়াবো, তোমাদের আছে স্বরাজের কনসেপ্ট, তখন দেখবে গান্ধীজি কখনো এগুলো চাননি। আরো অনেক কিছু এক্সাম্পল দিয়ে বোঝাবো। হ্যাঁ, রোমা কিছু বলবে, বলো। রোমা কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আর বাকিরা বলো। পূজা তো বললো যে ক্লাসটা খুব ভালো লেগেছে। ভালো লাগা মানে এটা যে নিজের জীবনে কিছু শেখা, সেইটুকুই শিখতে পারলে কিছু কি মনে হলো, এক্সট্রা কোনো কিছু যেটা আমার মনকে নাড়া দিল, এরকম কিছু হলো? সেটা আমাকে বলো। আর বাকিরা বলো, কারোর মনের মধ্যে কোনো প্রশ্ন? রিম্পি বলছে ম্যাম অনেক কিছু শিখলাম, শিপ্রা বলছে খুব ভালো লাগলো ক্লাসটা। এই 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 ফিলোসফিটা যদি আমি না জানাই তোমাদের, এই ফিলোসফির উপরে ডিপেন্ড করে তো গান্ধীজির আন্দোলনগুলো তৈরি হয়েছে রে। যেটা হচ্ছে ধরো আইন অমান্য আন্দোলন, তারপরে ধরো নন কোঅপারেশন মুভমেন্ট, হ্যাঁ, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, এই মুভমেন্ট গুলো গান্ধীজি করছেন তো, আন্দোলন করছেন তো। ঠিক আছে, তাহলে আন্দোলনগুলো অহিংস উপায়ে করছেন, উপায়টাকে তিনি অবলম্বন করছেন অহিংস। হ্যাঁ, কেন তিনি এই উপায়গুলো অবলম্বন করলে? হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ডটা এগুলো ছিল, এই ফিলোসফিটা তার মাথার মধ্যে ছিল, ধরো এই দর্শনটা তার মাথার মধ্যে ছিল, সেটাই তো তিনি অ্যাপ্লাই করেছেন, তার কর্মপন্থাগুলোতে তিনি অ্যাপ্লাই করেছেন। লক্ষ্মী বলছে খুব ভালো লাগলো ম্যাম ক্লাসটা। লক্ষ্মী একদম নতুন স্টুডেন্ট, এই দুদিন হলো ক্লাস করছে। আর বাকি বলো, আর কারোর কোনো প্রশ্ন বলো এবার।
রোমার কি কারণে হয়তো সাউন্ডটা আসছে না, রোমা, রোমা সাউন্ডটা আসছে না। আর বাকি কারোর কিছু বলার থাকলে বলো। হলো, আজকের ক্লাসটাও হলো। কালকে সর্বোদয়ের কনসেপ্টটাও ভীষণ ভালো ছিল। তার মানে কি বলতো, আমরা গান্ধীজির উম, বক্তব্যগুলোকে না, মানে তার যে জীবন দর্শনগুলোকে না, আমরা ঠিক মতো জানিনি কখনো। এই জন্য হয়তো তাকে অনেক ক্ষেত্রে আমরা ভুল বুঝেছি, এখনো অব্দি ভুল বুঝি অনেকে। তার কর্মপন্থাগুলোকে ভুল বোঝে সবাই। ঠিক আছে, সত্যিই কি তার মধ্যে কোনো ভুল ছিল? হ্যাঁ, গান্ধীজির আরো দু একটা ক্লাস করলে কিন্তু পুরো বিষয়টা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। গান্ধীজি কিন্তু ভুল ছিলেন না, নোংরা পলিটিক্সের শিকার হয়ে গেছিলেন। ম্যাডাম, রেকর্ডিংটা পাওয়া যাবে না ম্যাডাম? রেকর্ডিংটা? আজকের ক্লাসের রেকর্ডিং দেখছি কি করা যায়, দেখছি, দেখছি কি করা যায়। ম্যাম, ইউটিউবে দিয়ে দিন। এগুলো একটু দিয়ে দেবেন কোনটা রেকর্ডিং। ইউটিউবে ছাড়বো আর কোনটা দেবো না বলো তো? কালকের ক্লাসটাও তো দেওয়ার কথা, দেওয়া হয়নি ধরো ইউটিউবে। তোমরাই বলছো ইউটিউবে দিতে। না না, আপনি অত সুন্দর বোঝালেন। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিয়ে দিচ্ছি ইউটিউবে। কোন ক্লাসটা দেবো বলো? সর্বোদয়ের কনসেপ্টটা দেবো নাকি এইটা দেবো, বলো কোনটা? এইটা ম্যাডাম, এইটা দুটো। ম্যাম। হ্যাঁ ম্যাম, ম্যাডাম, এই দুটো দেওয়া ক্লাসটা যাবে না দিন। ম্যাডাম? না, দুটো দেওয়া যাবে না, একটাই দেবো ইউটিউবে। ম্যাম, এই ক্লাসটা দিন। এই ক্লাসটা? ম্যাম আচ্ছা, একটা কথা। হ্যাঁ ম্যাম, বলো বলো। আমি তো কালকের ক্লাসটা করিনি, তো আমি বলতে পারছি না কালকের ক্লাস অনুযায়ী। আজকে যে মানে ক্লাসটা করে আমার মনে হচ্ছে যে এটা আমাদের সবার জানা উচিত, এবং মানে আমাদের ছাত্রদের ছাত্রছাত্রীদের সবার জানা উচিত। মানে এটা আমাদের জীবনে অ্যাপ্লাই করাটা এটা খুব দরকার। সকলের জন্য এটা এটা অ্যাপ্লিকেবল। আমার মনে হয় এই ক্লাসটা ইউটিউবে দিলে খুব ভালো হয়, মানে সবারই জীবনে পথ চলার জন্য খুব দরকার, এবং সবার জানা দরকার যে আমরা কিভাবে লক্ষ্যে পৌঁছাবো, এবং আমাদের সঠিক পথটা আমাদের খুব মানে দরকার। এই যে মানে গীতার কথাও আসছে, যে আমরা সঠিক কর্মটা আমাদের করতে হবে, ফল তো আপনা আপনি আসবে। তো ঠিক। সেই ক্লাসটা যেন আপনি আজকে যেন মনে হলো মানে নেটের ক্লাস করলাম বলে মনে হলো, মানে কোনো মোটিভেশনাল আমাদের জীবনে চলার জন্য একটা কোনো আমরা সেই আপনার কাছ থেকে একটা দিশা খুঁজে পেলাম এই ক্লাসটা করে, মনে হচ্ছে খুব ভালো লাগলো ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ তোমাদেরও সাথে থাকার জন্য এটা অবশ্যই। আমাদের এফএলএসটি অ্যাপে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, সব থাকবে। এসএলএসটি তো তো তারপর আছে, গান্ধিয়ান ফিলোসফি পড়তে হয় পুরোটা এসএলএসটি। হ্যাঁ, ওই জন্য বললাম। অবশ্যই থাকবে, তাহলে তো অবশ্যই আজকে থাকবে, হ্যাঁ, অবশ্যই। কিছু কিছু টপিক থাকে নেটের, কিন্তু আপনি করান আমাদের এসএলএসটি এর জন্য, তো সেগুলো একটু অ্যাপে দিয়ে দেবেন। একদম একদম, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ম্যাম, কালকের ক্লাসটাও দেবেন, কালকের ক্লাসটা তো করা হয়নি, কালকে শুনবো। ক্লাসটা এমনি দিয়ে দেবো, টেলিগ্রামে অ্যাপে দিয়ে দেবো। স্বরাজ, সত্যাগ্রহ, সর্বদা। ম্যাম কোনটা আগে কোনটা পরে ম্যাম, আহ, বলে দেবো, বলে দেবো। হ্যাঁ বলো বলো বলো। ম্যাম, হুম। বলছি কি, তাহলে কি ওই কথাটাই মানে এই এক্ষুনি একটু আগেই বললেন যে এন বা মিনস কেউই কাউকে জাস্টিফাই করতে পারছে না? না 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 না, তা বললাম না। এন্ড ডাজ নট জাস্টিফাই দ্য মিনস, বাট সঠিক পথ তোমাকে রাইট ডেস্টিনেশনে পৌঁছায়। ঠিক আছে, সঠিক পথ, যদি তোমার পথ সঠিক থাকে না, সেটা তোমাকে রাইট ডেস্টিনেশনে পৌঁছতে সাহায্য করে। সেটা মানে, এটা বলতে পারো যে এন্ড ডাজ নট জাস্টিফাই দ্য মিনস, মিনস জাস্টিফাই দ্য এন্ড বলতে পারো তুমি, উল্টোটা বলতে পারো। বাট এন্ড কখনো মিনসকে জাস্টিফাই করে না। হ্যাঁ, মিনস জাস্টিফাই দ্য এন্ড, মানে তোমার পথ যদি ঠিক থাকে, মানে তুমি যদি রাইট গাইডেন্সে থাকো। তুমি একটা একটা এক্সাম্পল নিয়ে দেখো না পুরো বিষয়টাতে। আমি যদি তোমাকে বলি যে হ্যাঁ, তুমি আমার কাছে পড়তে এসেছো, তুমি তো একটা পথেই এসেছো। হ্যাঁ, তোমার গাইডেন্স যদি তোমার রাইট থাকে, তুমি যদি রাইট গাইডেন্সের হাতে পড়ো, হ্যাঁ, সে তো তোমাকে আলটিমেটলি টেনে বার করে দেবে সেই জায়গাটাতে। কথাটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম, সুইটি? হ্যাঁ ম্যাম। আখেরে তো সে তোমাকে ভুল জায়গায় নিয়ে যাবেই না কখনো। রাইট পথ বা রাইট গাইডেন্স তোমাকে তো ভুল ডেস্টিনেশনে নিয়ে যাবে না, তোমাকে তোমার রাইট ডেস্টিনেশনেই সে কিন্তু নিয়ে যাবে। বুঝতে পারলে? সো তোমাকে রাইট পথ লিডস টু রাইট ডেস্টিনেশন, এটা বলতে পারো। রাইট পথ লিডস টু রাইট ডেস্টিনেশন, বাট এন্ড ডাজ নট জাস্টিফাই দ্য মিনস। মানে তুমি তোমার লক্ষ্য সঠিক বলে, হ্যাঁ, আমি ভুল পথে অবলম্বন করি না কেন, হ্যাঁ, যাই পথে অবলম্বন করি না কেন, আমার লক্ষ্যটা তো সঠিক, এই কথাটা বলাটা হয়তো একদমই ঠিক নয়। কারণ সেটা কোনোদিন হতে পারে না। কাউকে প্রতারিত করে তুমি যদি তোমার নিজের জীবনের চরম লক্ষ্য পূরণ করো, তুমি মনে করো যে এটা কিন্তু ফল প্রদান করে দেবে তোমাকে। ধরো তুমি সেই পথে, তুমি সেই ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে বেশি দিন সেখানে তুমি চুপ করে বসে থাকতে পারবে না, তোমার ডাউনফল হয়ে যাবে সেখান থেকে খুব তাড়াতাড়ি। যেদিন হবে সেদিন ধপ করে একদম নিচে এসে পড়বে। ঠিক আছে, ধপ করে নিচে এসে পড়বে। এই জন্য যারা সমাজে যারা বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তি, তারা তো এটা বলেন না,
অনেক কষ্টার্জিত, সেটা তাদের অনেক কষ্টার্জিত, রক্ত জল করা। যে তারা এই জন্য এটা বলেন যে তোমরা তো আমার পেছনে কষ্টটা দেখোনি, আমার পেছনে রক্ত জল করা পরিশ্রমটা দেখোনি, তুমি আমার জীবনের ঝাঁ চকচকে জীবনটা দেখছো, কিন্তু তার পেছনে যে পরিশ্রম আমি দিনের পর দিন রাতের পর রাত জেগে থেকে, ঠিক আছে, সেটা আমি করেছি, সেটা তো তুমি আমাকে দেখোনি। হুম। একটা একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি দেখবে অনেকে, তোমার চেনো তাকে, বীণা বাজায়, দেখেছো একজনকে বীণা বাজান? কি বীণা শিবানী না কি নাম জানো, আমি নামটা ঠিক মনে করতে পারছি না এখনই। তিনি বীণা বাজান, তুমি দেখবে। হুম। ভীষণ সুন্দর বীণা বাজান, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তার ঝাঁ চকচকে জীবন দেখলে তোমার খুব ভালো লাগবে দেখতে। সাউথের, এক্স্যাক্টলি সোমা, সাউথের বীণা শিবানী না কি নাম যেন, আমি আহ, কয়েকদিন ওনাকে সামনে দেখিনি ফেসবুকে, এই জন্য নামটা মনে করতে পারছি না। হুম। তিনি একদিন একটা ছবি শেয়ার করেছিলেন, বুঝতে পেরেছো? তার হাতের আঙুলের এইটার ছবি শেয়ার করেছিলেন, ঠিক এইটুকু জায়গার। মানে এই জায়গাটা তুমি বিশ্বাস করো, বিনা বাজাতে বাজাতে এইটুকু জায়গা তুমি যদি দেখো তোমার গা শিউরে উঠবে। হ্যাঁ, দাগ বসে গেছে, এই জায়গাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমরা তো তার সামনেরটাই দেখছি, তার পেছনে তার যে কষ্টটা, সেই কষ্টটা কোথায় আমরা দেখেছি? এত কষ্ট করেছেন তিনি সারা জীবন। হ্যাঁ, ওই আঙুলটা দেখে আমার হাত, মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, যে একটা মানুষ নিজেকে এই জায়গায় পৌঁছানোর জন্য তিনি কি পরিমাণ কষ্টটা করেছেন, এই কষ্টটা আমরা কেউ দেখি না। আমাদের শুধু দেখি যে, কত টাকা ইনকাম করছে, কত ঝাঁ চকচকে জীবন, তার পেছনে যে কষ্ট, হ্যাঁ, এফোর্টস আর হার্ডওয়ার্কটা তারা দেখে না। এক্স্যাক্টলি, সাকসেসটা দেখে, তার পেছনে হার্ডওয়ার্কটাও দেখতে শেখো, যে কি সারা জীবন ধরে সে হার্ডওয়ার্কটা করেছে, এবং সেই হার্ডওয়ার্কটা নিজের জীবনেও অ্যাপ্লাই করতে হবে। শর্টকাটে কোনোদিনই লাইফে কোনো কিছু গেইন করা যায় না। এইটুকু বলেই আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব।